প্রিয় পৃথিবী, জান্নাতুল নাইমা। মেয়ের বাবা 15 লক্ষ টাকার নিচে কাবিন করবেন না। ছেলের বাবা 10 লাখের উপরে যাবেন না। টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্পর্কে তারা ভাইরা ভাই। তাই জেদ কারো থেকে কারো কোন অংশে কম নয়। দু পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের বাবা ইশতিয়াক রহমান মেয়ের বাবা নৌশাদ শেখকে বললেন, আত্মীয়ে আত্মীয়ে পরম আত্মীয় হতে যাচ্ছি ভাই সাহেব। দু পক্ষের সিদ্ধান্তকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। নৌশাদ শেখ মেজ ছেলে সাইফুল্লাহের দিকে তাকালেন। সাইফুল্লাহ বাবা কে ভরসা দিয়ে ইশতিয়াক রহমানের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, খালুজান আত্মীয়ে আত্মীয়ে পরম আত্মীয় যখন হচ্ছেই কাবিন 20 লাখ হলেও সমস্যা হওয়ার কথা না। এ কথার উত্তর ইশতিয়াক রহমান দেওয়ার পূর্বেই মেয়ের সেজ ভাই আদ তীক্ষ্ণ সুরে বলে ওঠল, কেন খালু 15 লাখ কাবিন করতে আপনাদের সমস্যা কি? আমাদের একটা মাত্র বোন, তার ওপর বয়স কম, বিয়ে যে দিচ্ছি এই তো অনেক। আদের কথার ধরনে বেয়াদবি স্পষ্ট বুঝতেই বড় ভাই সাদমান ধমক দিল তাকে। রগজটা আদ আরও দ্বিগুণ রাগত কণ্ঠে বলল, আমাকে না ধমকে খালুজানকে প্রশ্ন করো তার সমস্যা কি? আদের এই চরম বেয়াদবি কথাবার্তা শুনে ইশতিয়াক রহমানের চোখ মুখ শক্ত হয়ে উঠলেও তিনি শান্ত রইলেন। শান্ত গলায় নৌশাদ শেখকে বললেন, দেখুন ভাই সাহেব, ছেলে কিন্তু আমারও একটাই। কথা বাড়ালে কথা বাড়বেই, আমি চাইছি সমঝোতা করতে। নৌশাদ শেখ পুনরায় মেজ ছেলে সাইফুল্লার দিকে তাকালেন। বড় ছেলে সাদমান বাবাকে চাপা স্বরে বললেন, আব্বু খালুজান যা বলছে মেনে নিন। 10 লাখ টাকাই করুন। উনি যখন বলছেন উনারা যত কাবিন করবেন সবটা আজকেই পরিশোধ করে দেবেন, এটা কিন্তু ভালো প্রস্তাব। সাদমানকে চাপা স্বরে ধমক দিল সাইফুল্লাহ। বলল, আমাদের বোনের বয়স কম, শয়তানের হাড্ডিটার কাছে কে যখন বিয়ে দিচ্ছি আমাদের সব শর্ত মানতে হবে। এদিকে আদ আবারও তেজ দেখিয়ে বলল, এত সমঝোতা তো আর ভালো লাগে না খালু। সমঝোতা করতে করতেই আজ এই পর্যন্ত আসা। ইশতিয়াক রহমান আর সহ্য করতে পারলেন না। হাঁটুর বয়সী পোলাপানের তেজ আর কত সহ্য করা যায়? যেন সে ছেলে বিয়ে করাতে নয়, ছেলের প্রাণ ভিক্ষা করতে এসেছেন, আর এরা তার বিনিময়ে তাকে নাক্ষর দেওয়াবেন, তারপর প্রাণ ফিরিয়ে দেবেন। তেজ তারও কম নয়। সে একজন রাজনীতিবিদ, তার ইউনিয়নের 10টি গ্রামের চেয়ারম্যান হিসেবে যথেষ্ট সম্মানীয় ব্যক্তি সে। শুধুমাত্র ছেলের জেদকে প্রশ্রয় দিয়ে আত্মীয়ের মধ্যে আত্মীয় করতে রাজি হয়েছেন। এ পর্যন্ত যতটুকু সহ্য করা যায় করেছেন, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই বসা থেকে উঠে দাঁড়ালেন। তার দাঁড়ানো দেখে সাইফুল্লাহ বলল, হয় 15 লাখ কাবিন হবে, নয়তো আমাদের বোন আমরা দেব না। এ কথায় সমর্থন জানিয়ে আদ বলল, 20 লাখ যে বলি নাই, এটাই তো ভাগ্য। ক্রোধে ইশতিয়াক রহমানের হাঁটু কাঁপতে শুরু করেছে। কাউকে বিন্দু পরিমাণ সেটা বুঝতে না দিয়ে নৌশাদ শেখ এবং মেয়ের বড় ভাই সাদমান শেখের দিকে তাকালেন। তারা নিরুত্তর হয়ে বসে আছেন। ইশতিয়াক রহমান আর সময় নষ্ট করলেন না, হাত ছেড়ে বললেন, এই বিয়ে হবে না। ভিতরের ঘর থেকে পাত্রের বাবার এমন বাক্য শুনে পুরো ফ্ল্যাটে হট্টগোল বেজে গেল। ড্রয়িং রুমে থাকা পাত্রের ছোট বোন পূর্ণতা ফোন করল পাত্রকে, অর্থাৎ প্রিয়কে। বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে, ছাদে সকল অতিথিরাই সেখানে উপস্থিত রয়েছে। খাওয়া দাওয়া সেরে তারা কেউ কেউ পাত্রের সঙ্গে ছবি তুলছে, কেউ বা রসিকতায় মশগুল। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো করেই বোনের ফোন পেয়ে ছুটে নিচে এলো প্রিয়। ড্রয়িং রুমে ছোট বোন
মামাতো ভাই বোনদের থমথমে মুখের ভাব দেখে শরীরের লোম দাঁড়িয়ে গেল তার। কোনো রকমে নিঃশ্বাস বন্ধ করে পা বাড়ালো ভেতরের ঘরে, মুখোমুখি হল সাইফুল্লাহর, যে কিনা শুরু থেকেই এই বিয়েতে অমত পোষণ করে আসছে। এক ঢোক গিলে বাবার দিকে উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে রইল প্রিয়। ইশতিয়াক রহমান বড় বড় পা ফেলে ছেলের সমানে এলেন, কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন, প্রিয়, তুমি আমার একমাত্র ছেলে। তুমি যা বলেছ তাই করেছি আমি। বাবা হিসেবে আমার কর্তব্য আমি করেছি, এবার ছেলে হিসেবে বাবার অপমানের জবাবটা তুমি দেবে। ছেলেকে কথাগুলো বলে আর অপেক্ষা করলেন না ইশতিয়াক রহমান। ড্রয়িং রুমে গিয়ে শুধু স্ত্রীর বড় বোন অর্থাৎ পাত্রীর মা ফারজানা বেগমকে বললেন, আপা, আমার কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আমার পক্ষে আপনার বাসায় আর এক মুহূর্ত থাকা সম্ভব না। ফারজানা বেগম অনেক আকুতি মিনতি করেও ইশতিয়াক রহমানকে আটকাতে পারলেন না। ধীরে ধীরে ছেলেপক্ষের সকলেই ফ্ল্যাট ত্যাগ করলেন। রয়ে গেল শুধু পাত্র পাত্রীর নানা বাড়ির লোকজন। বড্ড বিপদে পড়ে গেলেন তারা, কারণ পাত্র ইনান রহমান প্রিয় এবং পাত্রী পৃথিবী শেখ জনই তাদের ভাগনা ভাগ্নি। পৃথিবীর মা ফারজানা বেগম ছুটে গেলেন প্রিয়র কাছে। সে প্রিয়কে বোঝানোর জন্য কিছু বলতে উদ্যত হতেই সাইফুল্লাহ আর আদ বাধা হয়ে দাঁড়াল। আদ বলল, তুমি কান্নাকাটি কেন করছ? এমনিতেই এই বিয়েতে আমরা কেউ রাজি ছিলাম না। বিয়ে ভেঙেছে, বেশ হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, খালু নিজেই ভেঙেছে এই বিয়ে। এবার পৃথিকে খুব সহজেই সামলানো যাবে। আদের এমন কথায় ক্রোধে ফেটে পড়ল প্রিয়, তোরাক করে আদের কলার চেপেও ধরল। প্রায় মারামারি কাটাকাটি হওয়ার মতো অবস্থা। তৎক্ষণাৎ প্রিয়র ফোন বেজে ওঠল। রিসিভ করতেই ওপাশ থেকে ইশতিয়াক রহমান বললেন, আহ প্রিয়, আমার ছেলে তুমি। মেইন পয়েন্টে আঘাত না করে ভুলভাল আঘাত করতে যাচ্ছ। মন দিয়ে শোনো, বৌমা এখনো পার্লার থেকে বের হয়নি। রূপের ছোঁয়া পার্লারের সামনে তোমার বাইক রাখা আছে। কি কি করতে হবে আশা করি ক্লিয়ার করে বলার প্রয়োজন নেই। নিঃশব্দে ফোন কেটে দিল প্রিয়। উপস্থিত সকলের দিকে একবার করে তাকালো। নৌশাদ শেখ মাথা নিচু করে বসে আছেন। সাদমান তার পাশেই, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সাইফুল্লাহের ঠোঁটে অসৎ হাসি স্পষ্ট। আদ সরাসরি কলার উঁচিয়ে বলেই ফেলল, প্রিয় ভাই, বলছিলাম আমি খালাতো ভাই আছো ভাই, থাকো। বোন জামাই হতে আইসো না। শুনলা না আমার কথা তুমি? শুনলাই না? এবার ঝাঁকানাকা ছ্যাঁকা খাও। বড় স্বাদ তাই না ভাই? হো হো করে হেসে ওঠল আদ। ফারজানা বেগম আদের অসভ্যপনা দেখে কষিয়ে একটা থাপ্পড় লাগাল। সাইফুল্লাহ গিয়ে ধরল আদকে। সাদমান এসে মাকে শান্ত করার চেষ্টা করল। ফারজানা বেগম শান্ত হলেন না। স্বামীর ওপর তীব্র ক্রোধ প্রকাশ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। এমতাবস্থায় প্রিয় একটু শব্দও করল না, বরং ধীরে সুস্থে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ফারজানা বেগম মান সম্মানের চিন্তা করতে গেলে ছেলেরা তাকে হাজারটা সান্ত্বনা দিলেন। প্রিয় সম্পর্কে তাদের ছোট খালার ছেলে। এই বিয়েতে যত আত্মীয় স্বজন এসেছে সবাই তাদের নিজেদেরই লোক, তাই আহামরি সমস্যা হবে না। এসব বলেই ফারজানা বেগমকে সান্ত্বনা দেওয়া হল। বধূ বেশে প্রিয়র সম্মুখে উপস্থিত হল পৃথিবী। তার কাছে এখনো বিয়ে ভাঙার খবরটা পৌঁছায়নি। তাকে দেখে প্রিয়র পাণ্ডুবর্ণ মুখটা নিমিষেই উধাও হয়ে গেল। চোখমুখে ভর করল একরাশ মুগ্ধতা। মুগ্ধ নয়নে চেয়েই সে পৃথিবীকে ইশারা করল বাইকের পেছনে বসতে। তখনই পৃথিবীর ফোন বেজে ওঠল। পৃথিবী বলল, সেজ ভাইয়া ফোন করেছে।
কথা বলে নেই, সহসা বুকের ভিতর ধক করে ওঠল প্রিয়র। উৎকণ্ঠিত হয়ে বলল, না ধরবি না, বাইকে ওঠ। কিঞ্চিৎ কেঁপে ওঠল পৃথিবী। চোখ দুটো নিমিষেই লাল বর্ণ ধারণ করল তার। প্রিয় পুনরায় কঠিন স্বরে বলল, আমি বাইকে উঠতে বলেছি। পৃথিবী নাক ফুলিয়ে কাদো কাদো হয়ে পেছনে তাকালো। তার সঙ্গে মামাতো বোন স্বর্ণা আর বান্ধবী লীনা এসেছে। ওদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দেখেছিস আপু, দেখেছিস লীনা কেমন রাগ দেখাচ্ছে। আমি কি করেছি? থমথমে মুখে দাঁড়িয়ে আছে স্বর্ণা আর লীনা। ইতিমধ্যেই ওদের কাছে খবর এসেছে, তাই ওরা তাড়া দিয়ে বলল, আরে ভাইয়া কখন রাগ দেখালো? কয়টা বাজে দেখেছিস? 4:49। এজন্যই তাড়া দিচ্ছে আর তুই ভাবছিস রাগ দেখাচ্ছে। যা যা ওঠ। আবারও পৃথিবীর ফোন বেজে ওঠল। প্রিয় দ্রুত বাইক থেকে নেমে ওর ফোন কেড়ে নিয়ে সুইচ অফ করে দিল। পৃথিবী আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। প্রিয় স্বর্ণাকে বলল, তোরা যা। তারপর পৃথিবীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, তারা বুঝিস তারা? আমার তারা আছে, জলদি বাইকে ওঠ। পৃথিবীকে নিয়ে প্রিয় চলে গেল তাদের উপজেলার পরিচিত এক কাজী অফিসে। ইতিমধ্যে সমস্ত ঘটনা খুলে বলা হয়েছে পৃথিবীকে। সবটা শুনে মেয়েটা খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। 3 বছরের প্রেমের সম্পর্ক তাদের। সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করেছে প্রিয়। পৃথিবী এইচএসসি পরীক্ষা দিয়ে আপাতত পড়াশোনা থেকে ছুটিতে আছে। পৃথিবীর প্রতি অতিরিক্ত পসেসিভ থাকার কারণে চাকরির জন্য সময় নষ্ট করেনি প্রিয়। তার পূর্বেই পরিবারকে জানিয়ে দেয় সে পৃথিবীকে বিয়ে করবে। এতে তার পরিবার তেমন বিরোধিতা না করলেও পৃথিবীর 4 ভাইয়ের মধ্যে বড় 3 জন ঘোর বিরোধিতা করেছে। তারা আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে নারাজ। মেজ ভাই ব্যক্তিগত দিক থেকেই প্রিয়কে পছন্দ করে না। যেহেতু তারা খালাতো ভাই তাই ছোট থেকেই প্রিয়কে হাড়ে হাড়ে চেনে। তার ভাষ্যমতে প্রিয় শান্তশিষ্ট লেজবিশিষ্ট, অতিরিক্ত চালাক ছেলে। স্বার্থে আঘাত লাগলে কাউকে ছাড় দেয় না সে। যার ওপর রাগ হবে তার ওপর কিভাবে ঠান্ডা মেজাজে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে বোঝার উপায় নেই। সেজ ভাই আদ আবার প্রিয়র প্রথম প্রেমের সাক্ষী। তারই এক বান্ধবীর সঙ্গে 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রিয়র। তাই একমাত্র বোনকে এমন ছেলের কাছে দেবে না, যার প্রাক্তন রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর জেদের কাছে সকলকেই হার মানতে হয়েছিল, তবুও শেষ রক্ষা হল না। সাইফুল্লাহ আর আদের কুনীতির সঙ্গে পেরে ওঠল না প্রিয় পৃথিবী। বিয়েটা ভেঙেই ছাড়ল, তবুও হেরে যাওয়ার পাত্র প্রিয় নয়। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় যখন পৃথিবী অনেক সময় নিচ্ছিল প্রিয় বলল, চিন্তা করিস না, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না হলে সামনের বছরই তোর ভাইদের ভাগ্নি গিফট করে দেব। পৃথিবী সে কথায় কান দিল না। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকল। প্রিয় জানে পৃথিবী থামবে না, তাই বলল, সময় নষ্ট করিস না, নামটা লিখে দে। বানান ভুলে গেছিস? মনে করিয়ে দেব। এবার আরও শব্দ করে কাঁদতে শুরু করল পৃথিবী। পেছনে থেকে প্রিয়র চাচাতো ভাই রুবেল হাসতে হাসতে বলল, প্রিয় ভাই সিরিয়াস মোমেন্টেও তুমি পৃথি আপুরে খেপাবা। প্রিয় এবার পৃথিবীর দিকে আরেকটু চেপে বসল। কানের কাছে মুখ নিয়ে নরম সুরে বলল, 3টা বছর অপেক্ষা করেছি পৃথি, আজ যদি তুই আমার না হোস সারা জীবনের জন্য হারাবি আমাকে। কাঁদতে কাঁদতেই সাইন করে দিল পৃথিবী। বিয়ে সম্পন্ন হওয়ার পর সমস্ত ডকুমেন্টসের ছবি পাঠিয়ে দেওয়া হলো সাদমানের হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিয়ে শেষে সর্বপ্রথম প্রিয় যে কাজটি করল তা হল সকলের সম্মুখে টোপ করে পৃথিবীর কপালে একটি এবং প্রথম চুমু খেল।
লজ্জায় মাথা নত করে ফেলল পৃথিবী। ছেলের কাণ্ড দেখে ইশতিয়াক রহমান হাসতে হাসতে গাড়িতে উঠে বসলেন। প্রিয়র ভাই, বন্ধুরা বাইকে ওঠল গিয়ে। সকলের কাছেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগল। বিয়ের দিন যার সাথে বিয়ে তাকে নিয়েই পালিয়ে যাওয়া, কাজী অফিসে ভাই, ব্রাদার্স নিয়ে বিয়ে করা আশ্চর্যজনকই বটে। তাই সকলে এক তালে বলতে শুরু করল, হিপ হিপ হুরারে, প্রিয় ভাই ইজ রক্স। পৃথিবীর কান্না কমে এসেছে, তবে চোখমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রিয় ওর হাত ধরে আবার বাইকের কাছে নিয়ে গেল। সে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব ভয় করছে। প্রিয় মেজাজ কিছুটা খারাপ করে বলল, জানি। নতুন করে জানানোর কিছু নেই। বাইকে ওঠ। পুরো রাস্তায় কেউ কারো সঙ্গে কথা বলল না। মাঝে সাঝে প্রিয় শুধু মিররে নববধূতে দৃষ্টি বোলালো। আর মাত্র কয়েক ঘন্টা তারপর তার পৃথিবীতে মত্ত হবে সে। আনমনে হেসে ওঠে হঠাৎ। প্রিয় ডাকল, পৃথি। হু, আজকের রাতটার জন্য, শুধুমাত্র আজকের রাতটার জন্য 3 বছরে একটা চুমুও তোকে আমি খাইনি। সমস্ত দুশ্চিন্তা কালকের জন্য তুলে রাখো প্লিজ। আজকের রাতটা কোনোক্রমেই নষ্ট করিস না। সহসা হৃৎস্পন্দন বেড়ে গেল পৃথিবীর। বাবা, ভাইদের টেনশন মাথা থেকে উড়ে গিয়ে স্মরণ হল, কিছুক্ষণ পূর্বে ভালোবাসার মানুষটির সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ে ঠিক হবার পর থেকে যেসব অনুভূতিতে তার হৃদয় সিক্ত হয়েছিল, পুনরায় সেসবে বিভোর হয়ে গেল সে। ভয়, উত্তেজনায় বুকের ভিতরটা দুরু কাঁপতে শুরু করল। প্রিয়র কাঁধে রাখা হাতটি ধীরে ধীরে সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে বাইকের স্পিড বাড়িয়ে দিল প্রিয়। পৃথিবীও চোখমুখ খিচে প্রিয়কে জড়িয়ে ধরল। প্রিয়, ইয়াহু বলে চিল্লিয়ে ওঠল। পৃথিবী লজ্জায় মিয়ে তার পিঠ জড়িয়ে পড়ে রইল। ইশতিয়াক রহমান খোশমেজাজে ছেলে এবং ছেলে বউ নিয়ে বাড়িতে পৌঁছালেন ঠিকই, কিন্তু স্বস্তি নিয়ে বসতে পারলেন না। খবর এলো নৌশাদ শেখ স্ট্রোক করেছেন। এই খবর শুনে ঠিক যেভাবে প্রিয় পৃথিবী চেয়ারম্যান বাড়িতে এসেছিল, একইভাবে ছুটল সদর হাসপাতালের দিকে। 4 ভাই সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীকে বাবার মুখ দেখতে দেবে না। পৃথিবী পৌঁছানোর 5 মিনিট পূর্বেই নৌশাদ শেখের অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। সদর হাসপাতাল থেকে তাকে ট্রান্সফার করা হয় ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স অবধি আর নিতে পারেনি, মারা গেছেন নৌশাদ শেখ। নৌশাদ শেখের মৃত্যুতে তার 4 ছেলে অনেক বড় একটি সত্যি লুকিয়ে গেলেন। তা হল তিনি পৃথিবীর বিয়ের কথা শোনার পরে 9 আগেই স্ট্রোক করেছেন, কিন্তু পৃথিবীকে জানানো হল। প্রিয়র পাঠানো তাদের বিয়ের ডকুমেন্টস দেখেই স্ট্রোক করেন তাদের বাবা। একমাত্র মেয়ের করা এত বড় ভুল সহ্য করতে পারেননি তিনি। ফলাফল স্বরূপ তারা 5 ভাইবোন আজ পিতৃহারা। শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে নৌশাদ শেখের মৃতদেহটিকে। গ্রামের গোরস্থানেই কবর দেওয়া হয়েছে তাকে। পুরো পরিবারসহ নিকট আত্মীয়রা গ্রামের বাড়িতেই অবস্থান করছে। সে আত্মীয়দের মাঝে ফারজানা বেগমের ছোট বোন ফাতিহা বেগমের পরিবার, অর্থাৎ প্রিয়দের পরিবারের সকলেই উপস্থিত রয়েছে। যদিও তাদের উপস্থিতি সাইফুল্লাহ, সুআদ দুজনের জন্যই অসহনীয় হয়ে উঠেছে, তবুও বড় ভাই এবং মা এর মুখের দিকে চেয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারছে না, কিন্তু পৃথিবীকে ঠিক হাতের মুঠোতে নিয়ে রেখেছে। গতকাল বাবাকে শেষ দেখার জন্য পৃথিবী যখন মেজ ভাই সাইফুল্লাহর পা ধরে আকুতি মিনতি করছিল, অনেক বড় একটি শর্ত দিয়েছে সাইফুল্লাহ। হয় পরিবার নয়তো প্রিয়, যে কোন একটা বেছে নিতে হবে তাকে। যদি পরিবার বেছে নেয় তবেই বাবাকে শেষবারের মতো দেখতে পারবে, আর যদি প্রিয়কে বেছে নেয় তাহলে সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সদ্য বাবাকে হারানো মেয়েটা সে মুহূর্তে দিশেহারা হয়ে ভাইয়ের দেওয়া শর্ত মেনে নিয়েছে।
প্রিয়র সামনেই এসব ঘটেছে প্রতিবাদ করেনি সে, কারণ পৃথিবীর ওপর সম্পূর্ণ ভরসা ছিল তার। তাছাড়া আকস্মাৎ নৌশাদ শেখের মৃত্যুতে সকলের মনের অবস্থা বিবেচনা করেই প্রিয় কিছু বলেনি। বাবাকে হারিয়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে পৃথিবী এবং বড় ভাই সাদমান। 3 দিনায় কিছু দরিদ্র মানুষদের খানা আয়োজন করা হলো। প্রিয়দের বাড়ির কাউকে বলা হয়নি। ফাতিহা বেগম নৌশাদ শেখের মৃত্যুর দিন এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। সবসময় বোনের পাশেই আছেন, কিন্তু 3 দিনায় তার স্বামীকে জানানো হলো না। এতে কিঞ্চিত অসন্তুষ্ট হলেও কাউকে কিছু বুঝতে দিলেন না। প্রিয় বাড়িতে না এলেও ছোট বোন পূর্ণতার মাধ্যমে সমস্ত খবরই রাখছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে যে চুপচাপ থাকা ছাড়া উপায় নেই। এরই মধ্যে ফাতিহা বেগম সিদ্ধান্ত নিলেন সে এবার বাড়ি ফিরে যাবে। ফারজানাও ফাতিকাকে গোপনে চলে যেতে বলেছেন, জানিয়েছেন নৌশাদ শেখের ভাই। বোন আর তার ছেলেরা ফাতিহা বেগমের উপস্থিতিতে সন্তুষ্ট নয়। ফাতিহা এর কারণ জানতে চাইলে ফারজানা নীরবতা পালন করল। তেমন কোন উত্তর দিতে পারল না। শেষে ফাতিহা বেগম পূর্ণতাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল। কারণ প্রিয়র আদেশ পৃথিবীকে একা ছাড়া যাবে না, তাই যাওয়ার আগে পৃথিবীকে বলে গেল, পৃথি মা, আমি আজ চলে যাচ্ছি, আবার এসে তোকে আমরা নিয়ে যাব। আপাকে দেখে রাখিস, নিজেরও যত্ন নিস। এখন তুই শুধু আমার আপার মেয়ে না, আমার ছেলের বউও মাথায় রাখিস। খালামুনিকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদল পৃথিবী। ফাতিহা আর পূর্ণতা ওকে সামলাল। পূর্ণতাকে দায়িত্ব দিয়ে গেল পৃথিবীর আগে পিছে যাই ঘটুক সবটা যেন সে তার ভাইকে জানায়। 10 দিনের মাথায় সাইফুল্লাহর তাগাদায় শহরে ফিরতে হয় সবার। শহরে ফেরার পর পূর্ণতাকে বাড়ি চলে যেতে বলে পৃথিবী। পূর্ণতা খুবই চালাক মেয়ে, সে জানে এর পেছনে মেজ ভাই রয়েছে। তাই সে বলল, এখন তুমি দাদাভাইয়ের বউ হয়ে গেছো আপু, তোমাকে রেখে আমি একা যাব না। দরজার বাইরে থেকে সুআদ বলল, এইটুকু মেয়ে মাথায় তো দেখি ভাইয়ের মতোই প্যাচ। চমকে ওঠল পৃথিবী। সুআদ রুমে এসে পূর্ণতার মাথায় মৃদু টোকা দিয়ে বলল, যজ্ঞ ভাইয়ের যজ্ঞ বোন একেবারে। পূর্ণতা ঠোঁট কাটা স্বভাবের মেয়ে, তাই সুআদকে সঙ্গে সঙ্গেই উত্তর দিল, হ্যাঁ বোন, তো আমি তোমারও যজ্ঞ খালাতো ভাইয়ের যজ্ঞ খালাতো বোন। সুআদ মৃদু হাসল। পূর্ণতা নেহাতি বাচ্চা একটা মেয়ে, সবে ক্লাস 8-এ পড়ছে, ওর সঙ্গে তর্ক করে লাভ নেই। তাই পৃথিবীকে বলল, ভালো করে বুঝিয়ে পাঠিয়ে দে। এও বোঝা দু পরিবারের সম্পর্ক এখন আর আগের মতো নেই। দু চোখ ভীষণ জ্বলছে পৃথিবীর। মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে পড়ে শেষ সম্বল হিসেবে চোখের পানিকে বেছে নেয়, কিন্তু পৃথিবীর সেই সম্বলটুকুও এ মুহূর্তে আর নেই। শুধু বুকের ভিতর পুরো পৃথিবী সমান শূন্যতা আর শূন্যতা। বুক চিরে এক দীর্ঘশ্বাস ছেড়ে সুআদকে বলল, তুমি চিন্তা করো না সেজ ভাই, আমি আজকের মধ্যেই ওকে পাঠিয়ে দেব। সুআদ আর সময় অপচয় করল না। সাইফুল্লাহকে খুঁজতে গেল। যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। এখনই সুযোগ, দেরি করা যাবে না। এতে পৃথিবীর সিদ্ধান্ত আবার পরিবর্তন হয়ে যেতে পারে। পাক্কা 11 দিন পর নিজে থেকে প্রিয়কে কল করল পৃথিবী। কয়েক সেকেন্ডের ব্যবধানেই রিসিভ হল। প্রিয় বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে মহারানীর দয়া হল। তুমি আসতে পারবে? উদ্দীপ্ত স্বরে প্রিয় বলল, কি বলিস? কখন আসব? বিকেলের দিকে এসে পূর্ণকে নিয়ে যাও। প্রিয়র মেজাজ খারাপ করল। দাঁতে দাঁত চেপে বলল, এত বেশি বুঝিস কেন? ও থাকাতে কি সমস্যা হচ্ছে? ওকে কেন তোর কাছে রাখতে বলছি বুঝতে পারছিস না? প্লিজ ভাইয়া, আমার কথা শোনো তুমি। কি শুনবো?
আমার বোন তোদের হাড়ির সব খাবার খেয়ে ফেলছে, তোদের খাবার কম পড়ছে এটা বলবি? যদি এটা হয় যতদিন তুই থাকবি ততদিন তোদের জনের পুরো খাবার খরচা সব পাঠিয়ে দেব বল। আমি তোমার সঙ্গে মজা করছি না, কিছুটা দৃঢ় কণ্ঠে বলল পৃথিবী। প্রিয় বলল, আমিও মজা নিচ্ছি না, বড্ড প্যারায় রেখেছিস আমাকে তুই। ফোন করিস না, ফোন দিলে ফোন ধরিস না আমাকে, তুই কি পেয়েছিস বল? তোমার কি মনে হয় আমি খুব সুখে আছি, দুঃখে পাশে থাকতে চাইছি, রাখতে অসুবিধা কি? বিয়ে করে এখন ঢং দেখাচ্ছিস? বিয়ে, এই বিয়ের জন্যই বাবাকে হারালাম। বিয়েটাই কি সব প্রিয় ভাই? জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আর তুই দোষ দিচ্ছিস বিয়ের? মাথায় কে ঢোকালো এসব তোর কংস ভাইয়েরা? এক কথায় দু কথায় দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো, যদিও পৃথিবী তেমন কিছুই বলতে পারল না, কারণ প্রিয় যখন বলবে তখন অন্য কেউ বলার সুযোগ পাবে না। তার ওপর পৃথিবী স্বভাবতই কম কথা বলে, অল্প বাক্যে কথা শেষ করে সে, খুব বুঝিয়ে শুনিয়ে কিছু বলতে পারে না, চেষ্টাও করে না। পরের দিন বিকালে প্রিয় এলো বাসায়, তখন ফারজানা বেগম, সাইফুল্লাহ, সুআদ আর পৃথিবীর ছোট ভাই সাউদ ছিল। ড্রয়িং রুমে বসে সাউদ আর পূর্ণতার সঙ্গে কথা বলছিল প্রিয়। ফারজানা বেগম প্রিয়র জন্য হালকা নাস্তার ব্যবস্থা করছিল। এমন সময় সাইফুল্লাহ বের হলো পৃথিবীর রুম থেকে, বেরিয়েই প্রিয়কে বলল, যা পৃথির সঙ্গে দেখা করে আয়। সন্দেহী চোখে তাকালো প্রিয়। সাইফুল্লাহর পেছনে পেছনে সুআদকে দুর্বৃত্ত ভঙ্গিতে হাসতে হাসতে বের হতে দেখে সন্দেহটা আরও গাঢ় হল। সকলের থেকে চোখ ফিরিয়ে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পৃথিবীর রুমে চলে গেল সে। পৃথিবী বিছানায় একপাশে গুটিসুটি হয়ে বসেছিল। প্রিয় রুমে ঢুকতেই তড়িতগতিতে বিছানা থেকে নেমে আচমকাই প্রিয়কে জড়িয়ে ধরল সে। দু চোখ বেয়ে গড়াতে লাগল নোনা পানির স্রোত। প্রিয়ও তাকে সন্তর্পণে নিজ বাহুডোরে আবদ্ধ করে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর চিৎকার করে বলতে ইচ্ছে করল, কিচ্ছু ঠিক হবে না, কিন্তু বলতে পারল না সে। শুধু মন খুলে কাঁদল। এই কান্নাটুকুর জন্যই এই বুকটার খুব প্রয়োজন ছিল তার। কান্না শেষে হঠাৎ করেই সরে গেল সে। কিছুটা দূরত্ব বজায় রেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, পূর্ণকে নিয়ে যাও ভাইয়া, আমার এই অনুরোধটা রাখো। দু হাত পকেটে ঢুকিয়ে উদ্বিগ্ন ভঙ্গিতে রুমজুড়ে পায়চারি করল প্রিয়। তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া এক সেকেন্ডের জন্যও পৃথিবীর থেকে সরায়নি। একসময় হাঁটা পা থামিয়ে দিয়ে পৃথিবীর সামনে এসে দাঁড়াল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েই গম্ভীর স্বরে প্রশ্ন করল, পূর্ণকে নিয়ে গেলাম, তোকে কবে নিতে আসব? এই মুহূর্তে আম্মুকে একা রেখে যাওয়া সম্ভব না। একা কোথায়, ভাইরা আছে, বড় ভাবি আছে, বাচ্চারা আছে, নিজের মেয়ে থাকা আর এরা থাকা এক নয়। আম্মুর পাশে আমাকে প্রয়োজন। ওকে ফাইন, খালামুনির অনুমতি নিয়েই তোকে নিয়ে যাব, আর কটা দিন থাকতে দিলাম। খুশি কান্না আটকে পৃথিবী মাথা নাড়াল। প্রিয় পুনরায় ওকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই সুআদ ঢুকে পড়ল রুমে। বলল, প্রিয় ভাই খাইতে আসো। মেজাজ বিগড়ে গেল প্রিয়র। দাঁতে দাঁত চেপে বলল, তোর বোন এখন বিবাহিত, বোন জামাই এসেছে, প্রাইভেট মোমেন্ট বুঝিস না? সুআদ ভ্রু কুঁচকে বলল, পৃথির বড় ভাই আমি, আমার সঙ্গে রয়েসয়ে কথা বলা উচিত, এটা তুমি বোঝো না? পৃথিবী বিরক্ত হয়ে বলল, তোমরা থামবে, ভালো লাগছে না আমার। প্রিয় পৃথিবীর দিকে আর চোখে তাকালো, তারপর সুআদকে বলল, ওর উপর বেশি চাপ দিস না সুআদ, ফলাফল খুব খারাপ হবে। আর অপেক্ষা করল না প্রিয়।
ড্রয়িং রুমে গিয়ে ফাতিহাকে সময় দিল। ঘণ্টা দুয়েক পর পূর্ণ তাকে নিয়ে চলেও গেল। প্রিয় চলে যাওয়ার পর সাইফুল্লাহ পৃথিবীর ফোন নিয়ে নিল। ফারজানা প্রতিবাদ করতে গেলে সে কড়া গলায় বলল, তুমি কোন কথা বলবে না? ওর জন্য আব্বুকে হারিয়েছি আমরা। ওর বাপ যদি আব্বুর কথা মেনে নিত তাহলে আজ আমরা পিতৃহারা হতাম না। ফারজানা বললেন, তোরা যদি তোদের বাবাকে না উস্কাতি এইসব হতো না। যা কিছু ঘটেছে এতে প্রিয় বা ওর পরিবারের দোষ নেই। তোমার কাছে তোমার বোন আর তার ছেলে আগে নাকি আমরা 4 ভাই আগে? ফারজানা বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। স্বামী হারিয়েছেন তিনি, এবার ছেলেদের চক্ষুশূল হলে কোথায় যাবেন? তার কান্না সহ্য করতে না পেরে পৃথিবী চিৎকার করে ওঠল। বলল, তোমরা যা বলছো সব শুনছি, তবুও এই অশান্তি কেন করছো? দোহাই তোমাদের, আম্মুর সাথে এমন করো না। আমার শেষ কথা একটাই, তুই প্রিয়র সঙ্গে যোগাযোগ রাখতে পারবি না। যত দ্রুত সম্ভব বিয়ে দেব তোর। আমার বন্ধু সামনের মাসেই দেশে আসবে। প্রিয়র চেয়ে 1000 গুণ ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেব তোকে। সুআদ বলল, তার আগে প্রিয় ভাইয়ের সঙ্গে ডিভোর্স করাতে হবে, না হলে সমস্যা হবে। সব ব্যবস্থা হয়ে যাবে। বিয়ে হতে না হতেই ডিভোর্স। পৃথিবী ভেবেছিল সময় পরিস্থিতি বিবেচনা করে ভাইদের বুঝিয়ে সবটা সামলে নেবে। সবটা সামলানোর পূর্বেই ডিভোর্স কোনোদিন সম্ভব না। সে প্রিয়কে ভালোবাসে, খুব ভালোবাসে। এত যুদ্ধ করে দুজন এক হতে গিয়েও আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারবে না সে। দিন রাত এক করে চিন্তা করল পৃথিবী, কিন্তু কোন সুরাহা পেল না। সাদমানের বউ মিমকে দিয়েও সাদমানকে বোঝানো হলো, কিন্তু সে বুঝল না। এক কথায় দু কথায় ঝগড়া বেঁধে গেল। শেষ পর্যন্ত 4 বছরের ছেলে মিলন, 6 মাসের মেয়ে মিলিকে নিয়ে মিম চলে গেল বাপের বাড়ি। রোজ রোজ এত অশান্তি, এত চিন্তার মাঝে ভাই ভাবির সংসারেও অশান্তি। সব কিছুর মূলে দায়ী করা হলো পৃথিবীকে। ফারজানা আর সহ্য করতে না পেরে পৃথিবীকে বলল, হয় তুই প্রিয়র হাত ধরে এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো বেরিয়ে যা, নয়তো প্রিয়কে ডিভোর্স করে দে। গভীর রজনীতে মেয়ের বিষণ্ণবদনখানি দেখতে পেয়ে বুকটা হুহু করে ওঠল ফারজানার। সস্নেহে মেয়ের মাথায় মুখে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি তুই ঘুমাসনি মা। এর কাছে ধরা পড়েও একটুখানি লজ্জিত হলো না পৃথিবী? কেন হবে লজ্জিত? সে কি বাংলা সিনেমার হিরোইন নাকি? প্রিয় যতই তাকে নায়িকা বলে আখ্যা দিক না কেন, আসলে সে তো নায়িকা নয়। নায়িকা না মানে সে অভিনয়ও পটু নয়, বরং খুবই অপটু। তার এই অপটুত্বতা দেখেই তো প্রিয় তাকে ভালোবেসেছে। যে কোন উপায়ে বিয়ে করে হালাল করেছে তাদের সম্পর্কটাকে। সেই প্রিয়র পৃথিবী যে অভিনয় পারে না। প্রিয়র পৃথিবী অভিনয়হীন নায়িকা। প্রিয়র পৃথিবীর দ্বারা অভিনয় সম্ভব না। বদ্ধ চোখেই ফুপিয়ে ওঠল পৃথিবী। ফারজানা বেগম মেয়েকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোকে এভাবে কষ্ট পেতে দেখতে দেখতে আমিও কবে জানি চলে যাই তোর বাবার কাছে। এবার পৃথিবী শব্দ করে কেঁদে ওঠল। বলল, তুমি চলে যেও না আম্মু, আমাকে একেবারে এতিম করে দিও না। ফারজানা বেগমের 2 চোখ বেয়েও অশ্রুপাত ঘটল। বলল, জেদ খুব খারাপ জিনিসরে পৃথি। ওরা ভাবছে জেদ করে তোর ভালো করবে, কিন্তু ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। পৃথিবী কিছু বলল না। ভাইদের নিয়ে ভাবতে তার ভালো লাগছে না। তাদের কথা চিন্তা করতেও বুকটা বিষিয়ে উঠছে। চিন্তা হচ্ছে শুধু প্রিয়কে নিয়ে। যোগাযোগবিহীন প্রিয় স্থির থাকতে পারছে তো, নাকি তারই মতো অস্থির হয়ে আছে? প্রিয়র খুব রাগ, খুব জেদ, অথচ কদিন যোগাযোগ ছাড়া ঠিকই নিজের রাগ জেদ দমিয়ে রেখেছে।
এর পিছনে অবশ্য কারণ রয়েছে। পৃথিবী জানে তার প্রিয় যতই রাগী হোক, জেদি হোক, কিন্তু বিবেকবোধ প্রবল। তাছাড়া ফারজানা বেগমকেও সে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। পৃথিবী যেমন বাবা হারিয়েছে তেমনি ফারজানা বেগমও স্বামী হারিয়েছেন। এই করুণ সময়টায় ফারজানা বেগমের কাছে পৃথিবীর থাকা প্রয়োজন। এজন্যই প্রিয় স্থির রয়েছে, শান্ত রয়েছে। স্পষ্টই বুঝতে পারল পৃথিবী। মনের ভিতর প্রিয়কে নিয়ে হাজারো কল্পনা জল্পনা চলতে থাকল। একসময় সেই কল্পনার রাজ্যে সকল বিষণ্ণতাদের নিষ্পত্তি ঘটে উকি দিল তাদের জানার অনুভূতির রাজ্যের সূচনার দিনটি। তারা চিহ্ন সালটি ছিল 2019। সামনে এসএসসি পরীক্ষা। পৃথিবীর স্কুল ছিল নানা বাড়ির কাছাকাছি, তাই সেখানে থেকেই স্কুল জীবনের পড়াশোনার ইতি টেনেছে। তার একমাত্র খালামুনি ফাতিহা। তার শ্বশুর বাড়িও নানা বাড়ির অতি নিকটে। ফাতিহার স্বামী ইশতিয়াক রহমান অর্থাৎ তার চেয়ারম্যান খালু সম্পর্কে তার চাচাতো মামাও হয়। ফাতিহা আর ইশতিয়াকের লাভ ম্যারেজ। খালামুনির বাড়ি কাছাকাছি হওয়াতে সেখানেও বেশ আসা যাওয়া চলত। প্রতিটি মানুষের জীবনেই স্কুল জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাভাবিক নিয়মে পৃথিবীরও তাই ছিল। ফলস্বরূপ নিজের বাড়ির তুলনায় স্কুল জীবনটা ওখানেই কেটেছে বেশি। সেবার পৃথিবীর পড়ালেখা নিয়ে সবাই খুব সিরিয়াস হয়ে পড়ে। সামনে পরীক্ষা। নানা বাড়িতে ছোট 3টে মামাতো ভাই রয়েছে। তাদের পাল্লায় পড়ে একেবারেই পড়াশোনা হচ্ছিল না। তাই ফারজানা সিদ্ধান্ত নিল পরীক্ষার পূর্বে 2 মাস এবং পরীক্ষা চলাকালীন 1 মাস পৃথিবী ফাতিহার বাড়িতে থাকবে। এমন সিদ্ধান্ত হতেই পৃথিবীর বাবা এসে পৃথিবীকে নিজের বাড়িতে নিয়ে যায়। 3 মাস মেয়ে অন্যের বাড়িতে থাকবে, তাই তার আগে একবার মেয়েকে নিজের কাছে নিয়ে গেলেন নভেম্বর মাস থাকায়। তখন আবার পৃথিবীর ছোট ভাই সাউদের জেএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। ফারজানা বেগমও ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। ছেলেগুলো এক এক কাজে মহা ব্যস্ত। নৌশাদ শেখ প্রাইমারি স্কুলের হেডমাস্টার, বিধায় তার স্কুলের কিছু জরুরি কাজ পড়ে যায়। পৃথিবীকে খালামুনির বাসায় দিয়ে আসার মানুষের সংকট পড়ে খুব। এ খবর ফাতিহা যেদিন শুনে সেদিন বিকেলেই প্রিয়কে পাঠিয়ে দেয়। একজন হেডমাস্টারের মেয়ে হিসেবে পৃথিবী খুবই পাঞ্চুয়াল, যা চেয়ারম্যানের ছেলে হওয়ার সুবাদে প্রিয় একদমই নয়। পৃথিবী খুবই শান্ত স্বভাবের। 5 জন মেয়ের আড্ডা মহলে থাকলেও প্রয়োজনের বাইরে 1-2টোর বেশি কথা সে বলবে না। বললেও সেসব কথা খুব মেপে মেপে বলবে। তার সবচেয়ে পছন্দনীয় কাজগুলো হচ্ছে ঘুমানো, চুপচাপ বসে থাকা, চারপাশের মানুষ, প্রকৃতি সমস্তই মুগ্ধ চোখে দেখা, আর বই পড়া। প্রিয় ঠিক তার বিপরীত স্বভাবের। প্রচণ্ড দুষ্টু প্রকৃতির ছেলে সে। যদিও বাহ্যিকভাবে দেখে তা বোঝার উপায় নেই। প্রথম দেখায় যে কেউ বলতে বাধ্য। এমন ছেলে লাখে একটা পাওয়া যায়। দেখতে সুন্দর, অতিরিক্ত স্মার্টনেস, পাশাপাশি চেয়ারম্যানের একমাত্র ছেলে। মাঝে সাঝে প্রয়োজনের তাগিদে মারপিটও করতে দেখা যায়। এলাকার ছেলেরা প্রিয়ভাই বলতে অজ্ঞান। সব মিলিয়ে যেন সোনায় সোহাগা। এর জন্য অবশ্য তার দাম্ভিকতার শেষ নেই। সে যখন হাসবে সবাইকে হাসিয়ে ছাড়বে। সে যখন রাগবে সবাইকে কাঁদিয়ে ছাড়বে। রেগে গেলে অতি প্রিয় জিনিসকেও তুচ্ছ করতে বিন্দু দ্বিধাবোধ তার মধ্যে থাকে না। প্রিয়কে নিয়ে পৃথিবীর ভাইদের সমস্যা থাকার এটাও একটা কারণ। যাই হোক, সেদিন প্রিয় পৃথিবীকে নিতে আসে। ফারজানা তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বলে, পৃথিবী রেডি হয়ে আসছে। প্রিয় ভাবল, মেয়ে মানুষ রেডি হতে ব্যাপক টাইম নেবে, তাই ফোনে কথা বলার জন্য বাসার সামনে গিয়ে দাঁড়ালো।
গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না। ইদানিং খুব টের পাচ্ছে সে একটা জঘন্য শ্রেণীর মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই গার্লফ্রেন্ডকে অর্থাৎ উষাকে কল দিয়ে বিশ্রী ভাষায় কিছু গালি বের করবে ভাব এমন সময় পৃথিবী এসে বলল, ভাইয়া আমি রেডি। পেছনে থেকে ফারজানা বেগম এসে বলল, প্রিয় আস্তে বাইক চালাবি, দেখিস পৃথির যেন ঠান্ডা না লাগে। সব দিক খেয়াল রেখে যাবি, পৌঁছেই আমাকে ফোন দিবি। মাথার মধ্যে ভনভন করতে থাকা অশ্রাব্য গালিগুলো বহু কষ্টে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফোনটা দ্রুত কেটে দিল প্রিয়। তারপর খালামুনিকে ভরসা দিয়ে পৃথিবীকে বাইকে ওঠে বসতে বলল। পৃথিবীও চুপচাপ তার পেছনে ওঠে বসল। তারপর বিদায় নিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল প্রিয়। পেছনে থেকে ফারজানা বেগম পুনরায় বলল, প্রিয় আস্তে চালাস, একদম তাড়াহুড়ো করবি না। আমি কিন্তু পৃথির কাছে পড়ে শুনব। শুরুতে প্রিয় আস্তেই বাইক চালাচ্ছিল কিন্তু হঠাৎ স্পিড বাড়িয়ে দেয়। মায়ের কথার অবাধ্য হওয়াতে পৃথিবী কপাল কুঁচকে প্রশ্ন করে, আম্মুর কথার অবাধ্য হচ্ছ কেন? প্রিয় সহসা বাইকের স্পিড কমিয়ে দিয়ে দুষ্টুমির ছলে বলল, চেক করে দেখলাম তুই ইহজগতে আছিস নাকি পরপারে চলে গেছিস। কথাটির মানে পৃথিবী বুঝতে পারল না। তাই অনেস্টলি জিজ্ঞেস করল, মানে হচ্ছে আমার খুব সন্দেহ হয় তোর দেহে প্রাণ আছে কিনা। এবারও পৃথিবী কিছু বুঝতে পারল না, তবুও পুনরায় প্রশ্ন করল না, আপন মনেই কথাগুলোর মানে বোঝার চেষ্টা করল। এদিকে বারবার প্রিয়র ফোনে কল আসতে শুরু করাই হঠাৎ বাইক থামিয়ে দিয়ে প্রিয় বলল, পৃথি দু হাতে কান চেপে ধর। পৃথিবী স্থূলবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। প্রিয় আবারও বলল, কানে চেপে ধর যাতে আমার কথা শুনতে না পাস। পৃথিবী একইভাবে বসে রইল। প্রিয় অধৈর্য হয়ে বলল, আরে গাধি, দু হাতে কান চেপে ধর, যাতে আমার কথাগুলো তোর কান অবধি না পৌঁছায়। যদিও কথাগুলোর মানে তুই বুঝবি না, বাই এনি চান্স একটা দুটো বুঝে ফেললে সর্বনাশ ঘটে যাবে। কল রিসিভ করার পূর্বে প্রিয় নিজেই পৃথিবীর এক হাত তুলে কানে চেপে ধরল। সঙ্গে সঙ্গে পৃথিবী নিজেই দু হাতে নিজের দু কান চেপে ধরল। প্রিয় নিশ্চিন্তে সামনে ঘুরে ফোন রিসিভ করল। তার এক হাত দ্বারা বাইকের হাতলটি শক্ত করে চেপে ধরা, আরেক হাত কানে ফোন চেপে ধরা অবস্থায় আছে। পৃথিবীর দৃষ্টি হাতলে থাকা সে হাতটির দিকে স্থির। সে গুনতে ব্যস্ত প্রিয়র হাতে কবজিতে পড়া রাবার ও সুতোর ব্রেসলেটগুলোকে। গুনে বুঝল সেখানে 1 ডজন অর্থাৎ 12টি চিকন ব্রেসলেট রয়েছে। ধবধবে ফর্সা ত্বকে কালো লোমযুক্ত কবজিতে ব্রেসলেটটা বড্ড বেশি মানানসই লাগছে। যদিও তার বাবার ভাষায় এসব কোন ভদ্র সভ্য ছেলেরা পরে না, তবুও প্রিয়র হাতটা ভীষণ ভালো লাগলো তার। এই মুহূর্তে বাবা সামনে থাকলে সে ঠিক বলতো, আব্বু এটাকে অসভ্যতা না ধরে ফ্যাশন ধরলে ক্ষতি কি? ব্রেসলেট, প্রিয়র হাতের মাধুর্য, বাবার করা মন্তব্য সব মিলিয়ে যখন ভাবনার অতল গভীরে পৃথিবীর মন হারিয়ে যাচ্ছিল ঠিক সে ক্ষণেই মাথা ঘুরিয়ে দেওয়া। লজ্জায় লাল হয়ে শরীরে ঘাম ছেড়ে দেওয়া প্রিয়র উচ্চারিত বাক্যগুলো কানে বাড়ি খেতে লাগল। তুই কি ভেবেছিলি চেয়ারম্যানের ছেলে বলে বাকিদের মতো তোকে খেয়ে হাত মুখ পরিষ্কার করে বসে থাকব? রাজনীতি করি বলে সবার মতো নষ্ট মাইন্ড আমার? যদি তাই ভেবে থাকিস ভুল ভেবেছিস। পচা নর্দমায় আমার থুথু ছাড়া আর কিছুই পড়বে না। রাহাতের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও করে শখ মেটেনি? এমন আরও ভিডিও করার ইচ্ছে আছে নাকি? যদি থাকে বলিস, আমার পোলাপানের অভাব নাই। আচম্বিতে বাইক থেকে নেমে পড়ল পৃথিবী। প্রিয় হকচকিয়ে গেল। ফোনের ওপাশে উষার কান্নার শব্দ শুনে প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। চিৎকার করে বলল,
এরপর আমাকে ফোন দিয়ে দেখিস। একদম বাড়ি থেকে তুলে এনে রাহাত পার্টির কাছে ছেড়ে দেব। উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চট করে ফোন কেটে উষার প্রতিটা নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিল। স্বস্তি সহকারে লম্বা একটি দীর্ঘশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে পৃথিবীর দিকে তাকাতেই চমকে ওঠল। থরথর করে কাঁপছে মেয়েটা। চোখ মুখ লালচে বর্ণ ধারণ করেছে। কপাল বেয়ে ঘাম ঝরছে। মুহূর্তেই খেয়াল হলো সে ঠিক কি বলেছে। আফসোসের সহিত ছোট্ট করে বলল, শীত। সব বুঝে ফেলছে। কোনোক্রমে আমতা আমতা করে পৃথিবীকে বুঝিয়ে বাইকে ওঠালো প্রিয়। বেশ ধীরে সুস্থে বাইক স্টার্ট দিয়ে বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝালো। যার শুরুটা ছিল এভাবে, শোন পৃথি, আমি মোটেই খারাপ ছেলে না। যথেষ্ট ভালো ছেলে আমি। আরে আমি তোর খালাতো ভাই। মানে তোর যে মা তার বোনের ছেলে আমি। আমি খারাপ হতে পারি বল? পৃথিবী চোখমুখ লাল করে মাথা নিচু করে বসেছিল। প্রিয় আবারও বলল, আমি ভেবেছিলাম তুই খুব ছোট, এগুলো বুঝবি না। পৃথিবী ছোট্ট করে একটি নিঃশ্বাস ফেলল। প্রিয় ওর থেকে কোন উত্তর পাওয়ার অপেক্ষা না করে বলল, অযথা আমাকে বাজে ভাববি তো, কানের নিচে একটা দেব ফাজিল মেয়ে। এ পর্যায়ে পৃথিবীর চোখ বেয়ে পানি পড়ল। নাক টানার শব্দ শুনে প্রিয় টের পেল সে কাঁদছে। বুকের ভিতরটা চমকে ওঠল তার। অদ্ভুত এক অনুভূতি হল। কেন জানি সমস্তটা খুলে বলতে ইচ্ছে করল পৃথিবীকে। তবুও সবটা বলার পূর্বে বলল, 100বার করে বললাম কান ধরে রাখতে। শয়তান মেয়ে, চুরি করে আমার অশ্লীল কথাগুলো শুনে এখন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস। পৃথিবী এক হাতে চোখের পানি মুছল। প্রিয় বলল, মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল। আদের বান্ধবী। ভেবেছিলাম ভালো মেয়ে, ভদ্র, সভ্য। রিলেশন করার পর বুঝলাম হাড়ে বজ্জাত। দেখা করলেই চুপায় টানাটানি করত। সুযোগ পেলেই গলায় ঝুলে পড়ত। অঙ্গভঙ্গি দেখেই বুঝতাম এই মেয়ে সুবিধার না। পরে খোঁজ খবর নিয়ে বুঝলাম সত্যি ভয়ানক প্রাণী। আমি ভদ্র ঘরের ছেলে। এই মেয়ের সাথে আমার যায় না, তাই ছাড়াবার চেষ্টা করছিলাম। কিছুতেই পারছিলাম না। শেষে ছাড়ার কারণগুলো উল্লেখ না করে পারলাম না। 2 মাসের গার্লফ্রেন্ড। ভালোবাসাটা জন্মায়নি, নয়তো এত ভালো কথায় ছাড়ার পাত্র আমি না। যদি একটুও ভালোবাসা হতো তাহলে ওরে বুঝাই দিতাম আমি কি জিনিস। প্রিয় কথাগুলো শেষ করার 2 মিনিট পর পৃথিবী বলল, প্রিয় ভাইয়া। প্রিয় কিছুটা চমকে বলল, হ্যাঁ বল। ভালো না বাসলে রিলেশন করেছিলে কেন? ভালোবাসার জন্য। তাহলে বাসলে না কেন? তোর মাথায় দেখি গোবর ছাড়া কিছুই নেই। আমি ভদ্র ঘরের ছেলে অমন চরিত্রহীন মেয়েকে ভালোবাসব নাকি? ছেলেরা অমন মেয়েকে ভালোবাসে না রে। অমন মেয়েকে ছেলেরা জাস্ট ইউজই করে। কিন্তু আমার সেসবে আসক্তি নেই। কেমন মেয়েকে ভালোবাসে ছেলেরা? শান্তশিষ্ট, ভদ্রসভ্য চরিত্রবান মেয়েদের। বুঝলি যুগটা খুব খারাপ এখন, বিয়েশাদি করতে গেলে ঘোর বিপদে পড়তে হবে। কেমন মেয়ে বিয়ে করবে তুমি? পৃথিবীর এমন প্রশ্নে হকচকিয়ে গেল প্রিয়। এই প্রশ্নের উত্তর সে নিজেও সেভাবে ভেবে দেখেনি। কিন্তু পৃথিবীর মুড ঠিক করার জন্য কথা চালিয়ে যেতেই হবে, তাই ঝোঁকের মাথায় বলে ফেলল, এমন মেয়ে বিয়ে করব যে ফেসবুক চালানো তো দূরের কথা, ফোনই ইউজ করে না। এই মেয়েগুলা নিঃসন্দেহে ভালো। আমি শিওর দিয়ে বলতে পারি এমন মেয়ে পেলে প্রতিটা ছেলেই নিজেকে ভাগ্যবান মনে করবে। সহসা ঠোঁটে হাসি ফুটল পৃথিবীর। বাড়ির সামনে এসে বাইক থামিয়ে প্রিয় বলল, আস্তে নাম। আম্মুকে বলবি আমি আধ ঘন্টা পর বাড়ি আসব, একটু কাজ আছে এখন আমার। আর শোন, যা সব শুনেছিস ভুলে যাবি। একদম মনে রাখবি না।
মাথায় রাখিস আমি ভদ্র ঘরের ছেলে। কথাগুলো শুনতে শুনতেই নেমে দাঁড়ালো পৃথিবী। কাঁধের ব্যাগটা ভালোভাবে কাঁধে চেপে নিল। প্রিয় আবারও বাইক স্টার্ট দিল। হঠাৎ পৃথিবী ডাকল, প্রিয় ভাইয়া। ঘাড় বাঁকিয়ে তাকালো প্রিয়। আলতো হেসে ভ্রু উঁচিয়ে ইশারায় বলল, কি? কিছুটা লজ্জা পেয়ে নরম কণ্ঠে পৃথিবী বলল, আমার বর খুব ভাগ্যবান হবে দেখে নিও। কথাটি বলে আর অপেক্ষা করল না পৃথিবী। গেট পেরিয়ে ভেতরে চলে গেল। কিন্তু প্রিয়, স্টার্ট দেওয়া বাইকটা সহসা থামিয়ে দিয়েছে সে। অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে সে পথের পানে, যে পথে পৃথিবী সেকেন্ড কয়েক আগে চলে গেল। পৃথিবীর ক্রন্দনরত মুখশ্রীর সে দৃশ্য, লজ্জা পেয়ে গাল দুটো লাল হয়ে যাওয়ার দৃশ্য দুচোখে গুলিবর্ষণের মতো করে আঘাত করল তার। অনুভব করল শরীরটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। সহসা অনুভব করল তার শরীর নীল বর্ণ ধারণ করছে। পৃথিবীর ওই লাল বর্ণীয় মুখশ্রীর ধাক্কা খেয়েই নীল হয়ে যাচ্ছে সে, এ যেন লালের দর্শনে। লালের পরশে নীলের ফুঁসে ওঠা। অস্থির চিত্তে পুনরায় বাইক স্টার্ট দিল প্রিয়। মেজাজ কেমন খিচে ওঠল তার। স্মরণ করল লজ্জামিশ্রিত মুখে পৃথিবীর বলা শেষ বাক্যটি, আমার বর খুব ভাগ্যবান হবে দেখে নিও। প্রথম প্রেমের অনুভূতি এক এক হৃদয়ে এক এক ভঙ্গিতে সঞ্চারিত হয়। প্রিয়র হৃদয়েও ভিন্ন এক ভঙ্গিতে প্রথম প্রেমের সঞ্চার হয়েছিল। প্রথমবারের মতো সে অনুভব করেছিল তার বুকের মধ্যস্থলে কিছু একটা দ্রুততার সঙ্গে চলছে। নিঃশ্বাস প্রশ্বাস তো আগেও চলেছে, কিন্তু আকস্মিকভাবে তার বেগ বেড়ে যাওয়ার কারণটা তখনও উপলব্ধি করতে পারেনি। গুটি কয়েক দিন বন্ধুমহলে প্রচণ্ড অস্থিরতার সঙ্গে সময় কাটল তার। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বন্ধুদের তার সমস্যাটির কথা জানাতেই তারা বলল, উষাকে তুই সত্যি সত্যি ভালোবেসে ফেলিসনি তো? ব্রেকআপ হওয়ার পর এমন অস্থিরতা তো ভালো কথা নয়। বন্ধুদের এমন কথা শুনে মন মেজাজ ক্রমশ বিগড়ে গেল তার। ভালো টালো সে কাউকে বাসেনি। প্রেমটেমও সেভাবে হয়ে ওঠেনি। নিজেকে সে খুব ভালো মতন চেনে। তাই বিরক্তিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কমিয়ে দিয়ে ঘরকোনা হয়ে রইল কদিন। ফাতিহা বেগম ছেলের মাঝে বিশেষ পরিবর্তন দেখে চিন্তিত হয়ে পড়লেন। প্রিয়ও তার স্বভাবের বাইরে গিয়ে ঘর বন্দি সময় কাটাতে লাগল। 11 দিনের মাথায় হঠাৎ ভোর সকালে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার। সেই স্বপ্নটা দেখেই ঘটে গেল অঘটনটি। তড়িঘড়ি করে নিজের রুম থেকে ছুটে গেল পূর্ণতার রুমে। দরজা খোলা ছিল বিধায় সহজেই রুমে ঢুকেও পড়ল। ড্রিম লাইটের মৃদু আলোতে কম্বল গায়ে দিয়ে গুটিসুটি হয়ে পূর্ণতা আর পৃথিবী ঘুমুচ্ছিল। পৃথিবীর ঘুমন্ত সুশ্রী মুখটা দেখতে পেয়েই যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। অনুভব করল তার উত্তপ্ত বুকটায় কেউ যেন প্রশান্তির বাতাস ছেড়ে দিল। লণ্ডভণ্ড হয়ে যাওয়া মস্তিষ্কটা যেন নিমিষেই তার নিজের সত্তায় ফিরে এলো। 2 হাত কোমরে রেখে বুক টেনে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল প্রিয়। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল পৃথিবীর দিকে। ঠোঁট কামড়ে ভাবতে লাগল হচ্ছেটা কি। তারপর আকস্মাৎ মনে পড়ে গেল পৃথিবীর বলা সেই কথাটি। হৃৎস্পন্দনের সহসা ছটফট অনুভূতিটুকু তীক্ষ্ণ বিবেকে টের পেল ঠিক তখনই। কেমন যেন অধৈর্য হয়ে অশান্ত রূপে হাঁটু গেড়ে বিছানার পাশে বসল, 2 হাত বাড়িয়ে। পৃথিবীর কোমল গালে প্রথমবারের মতো স্পর্শ করল। উত্তপ্ত ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে ডাকতে শুরু করল, এই মেয়ে, এই ওঠ, ওঠ বলছি। ঘুমের ঘোরে এমন ভয়ানক ডাক শুনে ভয়ে তটস্থ হয়ে শোয়া থেকে উঠে বসল পৃথিবী। মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে শুরু করল তার। ঘুমকাতুরে দৃষ্টি জোড়ায় নিমিষেই ভয়কাতুরে ভাব এলো।
ভয়ে ভয়ে দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে শুষ্ক গলায় ঢোক গিলল। কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? প্রিয় এক নজর পৃথিবীকে দেখেই দৃষ্টি সংযত করে নিল। আশপাশে বিক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করল সে। কয়েক পল সময় অতিবাহিত হতেই পৃথিবী সংবিৎশক্তি ফিরে পেয়ে প্রচণ্ড লজ্জিত হয়ে উড়না খুঁজতে শুরু করল। কিন্তু হায়, লজ্জারা যেন আজ তার পিছু ছাড়বে না। কোথাও পেল না তার লজ্জা সংবরণ করা উড়োনাটি। শেষে কম্বল টেনে নিজেকে ঢেকে নিল। প্রিয় চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তাকাচ্ছি না, রিল্যাক্স। পৃথিবী কাচুমাচু হয়ে বসে রইল। প্রিয় মেঝেতে দৃষ্টি স্থির রেখে এক হাত বিছানায় রাখল, অন্য হাতে তার এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছল। এই শীতেও সে কেন ঘামছিল সেদিন পৃথিবী বুঝতে পারেনি। প্রিয় তার নাজেহাল অবস্থা ঠিক করতে করতেই বলল, দুঃস্বপ্ন দেখেছি, তুই এক হাদা টাইপ ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছিস। কি সাংঘাতিক স্বপ্ন ভাব। এমন স্বপ্ন দেখতে পারি বল? তোর বাপ ভাই আস্ত রাখবে আমায়? পৃথিবীর ভ্রুজোড়া কুঁচকে গেল। বোকামনে শুধু প্রিয়র পানে তাকিয়ে রইল। প্রিয় পুনরায় নিজের চুলগুলো আঙুলের ফাঁকে নিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলল, দেখতে এসেছিলাম ওটা স্বপ্ন নাকি সত্যি। চাপা নিঃশ্বাস ত্যাগ করল পৃথিবী। প্রিয় বোধহয় শুনতে পেল সে নিঃশ্বাসের শব্দ, তাই সহসা তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল। সেই দৃষ্টির গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রিয় কিন্তু বোঝাতে চেয়েছিল। তাই তো বলেছিল, তোর বর যদি ভাগ্যবান হতে পারে আমি কেন পারব না? পৃথিবী হকচকিয়ে গেল। অবাক হয়ে প্রশ্ন করল, প্রিয় ভাইয়া, কি বলছো এসব? প্রিয় বুঝল এই মেয়ে এত সহজে বোঝার নয়, তাই কোনোরকম ভনিতা ছাড়াই সে বলল, তোর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটি যতবার মনে পড়ছে ততবার প্রবল অস্থিরতায় আমার দেহ নীল হয়ে যাচ্ছে। এই লালকে দেখলেই নীল কেন ফুঁসে ওঠে বলতে পারিস? তুমি কি নেশা টেশা করেছ ভাইয়া? আশ্চর্য হয়ে পৃথিবীর দিকে তাকালো প্রিয়। রাগে গটগট করতে করতে বলল, চুপক। আমাকে তোর নেশাখোর মনে হলো? তাই যদি মনে হয় তাহলে নেশাটা হলি তুই, মেইন কালপ্রিট তুই। কে বলেছিল তোকে অমন লজ্জায় লাল টুকটুকে হয়ে বরের ভাগ্যবান হওয়ার খবরটি আমাকে জানাতে? ধমক খেয়ে হতভম্ব পৃথিবীর চোখ দুটো টলমল হয়ে গেল। প্রিয় একই মেজাজে বলতে লাগল, তোর এই একটা ভুলের জন্যই আজ আমি দিশেহারা। শেষ পর্যন্ত খালাতো বোনের প্রেমে পড়ে গেছি। ভাবতে পারছিস তোর লজ্জার জন্য আমার মতো ভদ্র ঘরের ছেলেটার কি দশা হলো? তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন অতীতের স্মৃতিগুলোর সমাপ্তি দিয়ে আনমনে হেসে ওঠল পৃথিবী। ইস, কি ছিল সেই দিনগুলো! ভদ্রঘরের ছেলেটা তার প্রেমে পড়ে গেল, ভালোও বেসে ফেলল। মাঝরাতে বাড়ি ফেরা ছেলেটা হঠাৎই রাত ৮টা, বড়জোর ১০টার পরে বাইরে থাকার কথা ভুলে গেল। তার ভালোমন্দ দেখার দায়িত্ব নিয়ে নিল অতিসন্তর্পণে। সে কি খেতে ভালোবাসে, কি তার পছন্দ অপছন্দ, তার প্রিয় রং, প্রিয় মানুষ, সবটাই জেনে নিল। বুঝে নিল আগাগোড়া পুরো পৃথিবীটাকেই কঠিন ভালোবাসার বেড়াজালে বন্দি করে নিল খুব কৌশলে। ধীরে ধীরে ভালোবাসা গভীর হলে সে ভালোবাসায় যোগ হল আদর, যত্ন, হারানোর ভয়। প্রেমে যখন আদর, যত্নে ভরপুর থাকে কি একটা মিষ্টি অনুভূতির সৃষ্টি হয় না? তেমনি মিষ্টি প্রেমে আবদ্ধ হল ওরা দুজন। প্রেমের অবস্থান মিষ্টত্বে ভরপুর হলে পরিণয়ে বিপর্যস্ত অবস্থান অনিবার্য। আকাশ বাতাস সাক্ষী রেখে যে প্রেম গাথা হয়েছিল সে প্রেমের পরিণয়ের সাক্ষী হতে মাটির তৈরি মানব মন যে বড্ড নারাজ রইল। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কখন যে চোখ দুটি লেগে গেল টেরও পেল না পৃথিবী।
কিন্তু যখন ঘুম ভাঙল তখনকার সময়টি রাতের শেষ ভাগ। ঘুম ভাঙতেই অনুভব করল তার নিঃশ্বাস আটকে আসছে, বুকের ভিতরটা যেন চৈত্রের খাখা রোদে পুড়তে পুড়তে মরুভূমির রূপ ধারণ করেছে। কী যে শূন্যতা, কী যে ব্যাকুলতা বোঝানো সম্ভব না। আকস্মিক এই বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্যাগপত্র গুছিয়ে পরিবারের সঙ্গে চিরবিচ্ছেদ ঘটিয়ে চলে যেতে উদ্যত হল পৃথিবী, কিন্তু ভাগ্য তার সহায় হল না। ধরা পড়ে গেল মেজ ভাই সাইফুল্লাহর কাছে। ভাইদের মধ্যে সবচেয়ে রাগী, জেদি সাইফুল্লাহ। পরিবারের সকলেই যমের মতো ভয় পায় তাকে, পৃথিবীও ভীষণ ভয় পায়। প্রচণ্ড ভালোবাসে। সেই ভয় এবং ভালোবাসার প্যাচে পড়েই প্রিয়র সঙ্গে ভয়াবহ বিচ্ছেদ ঘটে তার। একমাত্র বোনের জন্য সাইফুল্লাহ বহু পূর্বেই ঠিক করে রেখেছিল তার বন্ধু জাইনকে। জাইন এ বছরই লেকচারার হিসেবে শহরের একটি সুনামধন্য কলেজে যুক্ত হয়েছে। সাইফুল্লাহর কাছে পৃথিবীর জন্য এর চেয়ে বেটার অপশন প্রিয় হতে পারে না। তাই আদরের বোনটির ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য যত কঠিন হওয়া যায় সে হল বন্ধুকে দেওয়া কথাটি রক্ষা করার জন্য জঘন্যতম কাজটি সে করল। কাগজে কলমে বিচ্ছেদ দেওয়ার পূর্বে হঠাৎই ফারজানা বেগমসহ সাউদ এবং পৃথিবী চারটে প্রাণী নিরুদ্দেশ হয়ে গেল। সাদমান তাদের 5 তলার পুরো অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে অন্যত্র চলে গেল। পরের দিন থেকেই পুরো পরিবারকে আর খুঁজে পাওয়া গেল, একমাত্র সাদমান ব্যতীত। তার অফিসে গিয়ে প্রিয় যখন হানা দিল, সাদমান তাকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলল, কিন্তু লাভ হল না। কারণ সত্যি এটাই যে সাইফুল্লাহ ইচ্ছাকৃতভাবেই সাদমানকে তাদের ঠিকানা দেয়নি। নির্দিষ্ট একটি সময়ের জন্য শুধু প্রিয়র ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তারা। সাইফুল্লাহর করা এই ষড়যন্ত্র প্রিয়র শরীরের রন্ধ্রে রন্ধ্রে এমনই এক জেদ সৃষ্টি করল যে সে নাওয়া খাওয়া বাদ দিয়ে 3 মাস বদ্ধ উন্মাদ হয়ে খুঁজল পৃথিবীকে। সে এতটাই উগ্র আর হিংস্র হয়ে ওঠল যে নিজের মা-কে পর্যন্ত গ্রাহ্য করা বন্ধ করে দিল। তবে তার বাবা ইশতিয়াক রহমান সব সময় তার পাশে রইলেন। শেষ পর্যন্ত পুত্রবধূর খোঁজে সিআইডির সহায়তাও নিলেন তিনি। যেহেতু বিষয়টা আত্মীয়ের মাঝে, তাই তেমন কোন ঝামেলা সে করলেন না। শুধু গোপনে পৃথিবীর স্থানটি নিশ্চিত করলেন এবং ছেলেকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে বললেন। 3 মাস 19 দিনের মাথায় পৃথিবীর নাগাল পেল প্রিয়, কিন্তু বুঝতে দিল না কাউকে। যে বুকে শুধুমাত্র পৃথিবীর জন্য ভালোবাসা লালন করত, সে বুকে এখন জেদ আর হিংস্রতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। সেই হিংস্রতা দিয়েও নিজের জিনিসটাকে নিজের কাছে নিয়ে আসার জন্য উদ্যত হয়েছিল সে, কিন্তু যতবারই আড়াল থেকে পৃথিবীর হাস্যোজ্জ্বল মুখশ্রীর দর্শন পেয়েছে ততবারই দমে গেছে। মায়াযুক্ত ভালোবাসাগুলো বড় ভয়ানক হয়। সে ভয়ানক অনুভূতিতেই থমকে ছিল সে। এদিকে ইশতিয়াক রহমান একদিন ছেলেকে বললেন, এবার তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। তারপর আমি সাইফুল্লাহর মুখোমুখি হতে চাই। বাবাকে সমর্থন জানিয়ে সেই চেষ্টাই করতে লাগল প্রিয়। দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন। সূর্যকে বিদায় জানিয়ে পৃথিবীতে নেমে আসে কালো ছায়া। আকাশে দীপ্তি ছড়ায় নক্ষত্রেরা। সূর্যের আগমনে চন্দ্র লুকায়, চন্দ্রের আগমনে সূর্য। পৃথিবীর এই গোলকধাঁধায় নিজের জীবনটাও ধাঁধাময় লাগতে শুরু করে প্রিয়র। তবে মাথায় রাখে আধার শেষেই আলো আসে। তার এই বিশ্বাসকে ভুল প্রমাণিত করে বিয়ের বয়স 1 বছর 1 দিনের মাথায় বাড়িতে ডিভোর্স পেপার আসে, যেখানে স্পষ্ট পৃথিবীর করা সাইন রয়েছে। চেয়ারম্যান বাড়িতে শোকের ছায়া নেমে এলেও প্রিয় সেদিন ডিভোর্স পেপারটি হাতে নিয়ে প্রাণ খুলে হাসল। তার সাদাটে দৃষ্টিজোড়ার বিভৎস রংটি কিন্তু ঠিক দেখতে পেল ইশতিয়াক রহমান।
তাই ছেলের পাশে গিয়ে বসে সান্ত্বনা দিতে উদ্যত হলেই প্রিয় তর্জনী উঁচিয়ে নিজের ঠোঁটযুগল চেপে ধরল। বলল, চুপ, একদম চুপ। ইশতিয়াক রহমান দমবন্ধ করে বসে রইল। সূক্ষ্ম নজরে ডিভোর্স পেপারে চোখ বোলালো প্রিয়। সাইনটায় আবেগী হয়ে হাত বোলালো। অনুভব করার চেষ্টা করল কতখানি ব্যথা লুকিয়ে আছে তাতে। তারপর আনমনে হেসে ওঠল, কলম হাতে নিয়ে সাইনের উপর দাগ টানল। যেমনটা আমরা পরীক্ষার খাতায় ভুল বানান লিখলে দাগ টেনে দেই, ঠিক তেমনটা। ইশতিয়াক রহমান স্তব্ধ হয়ে বসে রইল। ফাতিহা আর পূর্ণতা আড়ালে দাঁড়িয়ে কাঁদছে। কিন্তু প্রিয় হাসতে হাসতে সাইনের নিচে গোটা গোটা অক্ষরে লিখে দিল, পাক্কা শেয়ানা মেয়ে তুই। বিয়ের সময় কবুল বলতে গিয়ে তো ভুল করিসনি, এক ঢোক গিলে সময়ও নিসনি। অথচ ভাইদের প্ররোচনায় ডিভোর্স পেপারে সাইন করে পাঠালি। তবুও ভুল সাইন। যদি ইচ্ছে করে ভুল করে থাকিস তাহলে বড্ড শেয়ানা হয়ে গেছিস। আর যদি না জেনে ভুল করে থাকিস তাহলে বলবো তোর কংস ভাইদের থেকে একটু বুদ্ধি টুদ্ধি ধার টার নিস। এই পর্যন্ত লিখে পেপারগুলো বাবার দিকে বাড়িয়ে দিল। বলল, সোজা আঙুলে ঘি উঠবে না জেনেও আঙুল বাঁকাতে চাইনি, শুধুমাত্র আমার মায়ের বড় বোনটার জন্য। কিন্তু আঙুল কিভাবে বাঁকিয়ে কিভাবে ঘি ওঠাতে হয় এবার সাইফুল্লাহ বুঝবে। সমস্ত পরিকল্পনা করেই প্রিয় বাড়ি থেকে বের হয়, কিন্তু যথাস্থানে গিয়ে পায় না কাউকেই। বাড়িওয়ালার কাছে খবর পায় তারা এয়ারপোর্টে গেছে। কথা শুনে বুকটা ধক করে ওঠে প্রিয়র। দেহ থেকে যেন প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু যখন শুনল সাইফুল্লাহ একাই আমেরিকাতে পাড়ি জমাচ্ছে তখন কিছুটা শান্ত হল। সে আগেই জানত সাইফুল্লাহ আমেরিকায় জবের ট্রাই করছে প্রায় 3 বছর যাবৎ। তার সে দীর্ঘদিনের চেষ্টা সফল হওয়াতে নিশ্চয়ই আর দেরি করেনি। কিন্তু এত সহজে মা বোনকে ছেড়ে চলে যাচ্ছে, বিষয়টা সহজে হজম করতে না পেরে অপেক্ষা করতে লাগল সে। রাত প্রায় 11টার দিকে পৃথিবী, ফারজানা বেগম আর সাউদ ফিরল। তাদের সঙ্গে অপরিচিত একজন যুবকও ছিল। প্রিয় বাড়ির সামনে কয়েকজন ছেলেপুলে নিয়ে বাইকের ওপর বসে ছিল সে। এমন সময় সাদা ঝকঝকে একটি গাড়ি এসে থামল ওদের সামনে। গাড়ি থেকে প্রথম নামল সাউদ আর ফারজানা। তারপর সহসা সামনের ডোর খুলে নামল পৃথিবী। ড্রাইভিং সিটে সেই অপরিচিত যুবকটিকে দেখে মাথা খারাপ হয়ে গেল প্রিয়র। তোড়াক করে বাইক থেকে নেমে এসে পৃথিবীর এক বাহু চেপে ধরল। হিংস্র কণ্ঠে প্রশ্ন করল, ওকে? স্তম্ভিত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল পৃথিবী। তাকিয়ে রইল প্রিয়র পানে। প্রিয় পুনরায় দাঁত কিরমির করে প্রশ্ন করল, ওকে? পৃথিবীর গলা কেঁপে ওঠল। কাপা কণ্ঠেই মৃদুস্বরে বলল, ফিয়ন্সি। কথাটি শোনামাত্রই ক্রোধে কাঁপতে কাঁপতে শরীরের সমস্ত শক্তি দিয়ে পৃথিবীর গালে কষিয়ে একটি থাপ্পড় মারল প্রিয়। ফলাফল স্বরূপ ঠোঁটের কোণা বেয়ে তিরতির করে রক্তের স্রোত নামতে শুরু করল। এমন ঘটনায় হতবাক হয়ে জাইন দ্রুততার সঙ্গে গাড়ি থেকে নেমে এসে প্রিয়র কলার চেপে ধরল। বলল, হাউ ডেয়ার ইউ? আমি তোমাকে পুলিশে দেব। প্রিয় একইভাবে কলার চেপে ধরে চিৎকার করে বলল, শালা! আমার বউকে নিয়ে গাড়ি চড়ে বেরাস, আবার আমাকেই হুমকি দেশ। এটুকু বলেই ফারজানা আর সাউদের দিকে ক্রূর চোখে তাকাল। বলল, তোমরা যা করলে না, খুব একটা ভালো করলে না। এবার আমাকে আটকে দেখিও। সেই রাতেই পৃথিবীকে জোরপূর্বক তুলে নিয়ে গেল প্রিয়। সাদমানকে ফোন করে ফারজানা বেগমের ঠিকানাও দিল, যাতে সে এসে তার মাকে নিয়ে যায়। পাশাপাশি জাইনকে বেশ হুমকি ধামকি দিয়ে বলে গেল, পারলে আমার বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসিস, দেখি কত বড় বুকের পাটা তোর। জাইন অনেক বোঝানোর চেষ্টা করল, দেখুন আপনাদের ডিভোর্স হয়ে গেছে।
ডিভোর্সের পর এটা অন্যায়। প্রিয় যেহেতু ডিভোর্স পেপারে সাইন করেনি সেহেতু সে নিশ্চিন্ত মনে পৃথিবীকে নিয়ে গেল। যাওয়ার আগে ফারজানাকে বলে গেল, তোমার মেয়েকে আমি ছাড়ব না তোমার মেয়েকে আমি। আজকের পর তুমি ভুলতে বাধ্য তোমার কোন মেয়ে আছে, তোমার ছেলেদের কোন বোন আছে। চারিদিকের পরিবেশটা তখন নিশীথিনী। শহরের পাকা রাস্তা পার করে এবার কাঁচা রাস্তায় ঢুকেছে 8টা বাইক। মাত্র 2 মিনিটের পথই কাঁচা, তারপরেই চেয়ারম্যান বাড়ি। এই 2 মিনিটেই ধুলো বালিতে বেশ জব্দ হলো বাইকে থাকা প্রতিটি সদস্য। অনেকের চোখে মুখে ধুলাবালি গিয়ে চোখ বন্ধ হয়ে আসল। তবুও কেউ টুশব্দটি করল না। আপাতত একটি গুমোট পরিবেশের মধ্যে রয়েছে তারা। এই গুমোট ভাবটির পতন ঠিক কতটা ভয়াবহতার সঙ্গে ঘটবে তা ভাবতেই সকলের শরীর হিম হয়ে যাচ্ছে। মাঝরাতে বাড়ির সামনে 8টা বাইক কিচকিচ শব্দ করে ব্রেক করল। সেই শব্দ শোনা মাত্র বাড়ির প্রতিটি সদস্য নড়েচড়ে বসল। ফাতিহা বেগম ইশতিয়াক রহমানের দিকে ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করে কেঁদে ওঠল। আপনি কিছু একটা করুন। ফাতিহার বাবার বাড়ি কাছাকাছি হওয়াতে সে বাড়ির অর্ধেক লোকই সে মুহূর্তে উপস্থিত হয়েছে। এদের খবর দিয়ে এনেছে ফাতিহা নিজেই। ছেলের রাগ সম্পর্কে সে খুব ভালোভাবেই অবগত। এই মুহূর্তে পৃথিবীর পাশে তার বাবার বাড়ির লোকদের খুব প্রয়োজন। তাছাড়া একা একা প্রিয়কে কন্ট্রোলে নিয়ে আসাও বড্ড কঠিন হয়ে পড়বে। ফাতিহা যাদের নিয়ে এসেছে তারা প্রিয়র মামা, মামি আর মামাতো ভাই বোন আর নানি। একমাত্র নানি ছাড়া বাইকের শব্দ শুনে প্রতিটি সদস্যেরই হৃৎস্পন্দন ঝড়ের গতিতে বেড়ে গেল। প্রত্যেকের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে ইশতিয়াক রহমান মুচকি হাসলেন, হাঁক ছেড়ে বললেন, বাড়িতে বউ এসেছে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার বউ-মা-কে নিয়ে এসো। প্রিয়র বন্ধুরা বাইক থেকে নেমে আশপাশে ঘুরছে। চাচাতো ভাইদের মধ্যে রুবেল রয়েছে সেখানে। একমাত্র সেই সাহস করে প্রিয়কে বলল, ভেতরে যাবে না? প্রিয় চোয়াল শক্ত করে প্রচণ্ড গম্ভীর স্বরে বলল, ও কে নামতে বল। রুবেলকে আর বলতে হলো না। এক ঢোক গিলে মাথা নিচু করে পৃথিবী নিঃশব্দে নেমে দাঁড়াল। প্রিয় সে অবস্থায়ই পকেট থেকে সিগারেট আর লাইটার বের করল। গত 1 বছরে অনেক অভ্যেস তৈরি হয়েছে তার। সে অভ্যেসগুলোর প্রথম ধাপটিই পৃথিবীর সম্মুখে উন্মোচন করল মাত্র, এবং কুণ্ডলীর মতো করে পৃথিবীর মুখের দিকে ধোঁয়া ছাড়তে শুরু করল। প্রিয়র যে রূপটার সঙ্গে পরিচিত ছিল না সে রূপের সঙ্গে পরিচয় ঘটাতে বড়সড় এক ধাক্কা খেল পৃথিবী। সিগারেটের ধোঁয়া যেন বিষাক্ত হয়ে তার হৃদয় জ্বালিয়ে দিল। চোখ মুখ বিবর্ণ হয়ে ওঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে গলা চেপে ধরে কাশতে শুরু করল সে। প্রিয় এক লাফে বাইক থেকে নেমে দাঁড়াল। আকাশ মাটি কাঁপিয়ে চিৎকার করে ওঠল, ফিয়ন্সি, ফিয়ন্সি। একটা বছর এই বুকে যে বিষ ধারণ করেছি আমি সেই বিষে বিষাক্ত করে ছাড়ব তোকে আমি। ফিয়ন্সি, ফিয়ন্সি তাই না? হা, তোর ফিয়ন্সির। প্রিয়র চিৎকার শুনে হুড়মুড়িয়ে ভেতর থেকে বেরিয়ে এলো সবাই। বকিটুকু বলার পূর্বেই ইশতিয়াক রহমান প্রিয়কে ধমকে ওঠল। প্রিয়, পৃথিবীর বড় মামা আব্দুল্লাহ ধমক দিল তাকে। মেজ মামার মেয়ে স্বর্ণা আর পূর্ণতা এসে কাঁধ চেপে ধরল পৃথিবীর। ওদের পেয়ে রুদ্ধশ্বাস ত্যাগ করল পৃথিবী। না চাইতেও চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করল তার। পুরো বাড়িটা থমথম করছে। পৃথিবীকে পূর্ণতার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে ফাতিহা, পূর্ণতা, স্বর্ণা রয়েছে। ড্রয়িং রুমে প্রিয়কে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে। প্রিয়র নানি রিনুয়া সবাইকে ভিড় কমাতে বলল। কিন্তু সবাই প্রিয়কে বোঝাল, যা কিছু হয়েছে সব ভুলে যেতে। বউ যখন ঘরে ফিরেছে আর 2 কথা বলে লাভ নেই।
নিজেদের মধ্যে এত ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। এবার যেন সবটা স্বাভাবিকভাবেই হয়। ইশতিয়াক রহমান বড় করে বৌভাতের আয়োজন করবে বলে মনস্থির করলেন। বাত সেধে প্রিয় বলল, আমার আপত্তি নেই, তবে শর্ত রয়েছে। সকলে দম বন্ধ রেখে তাকিয়ে রইল প্রিয়র পানে। ইশতিয়াক রহমান কিছু নয়, পুরোটাই আঁচ করতে পারলেন। প্রিয় বলল, ও বাড়ি থেকে একটা পিঁপড়াও এ বাড়িতে আসতে পারবে না। সকলেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যা সব ঘটে গেছে, এরপর প্রিয়র ওপর একটা কথাও কেউ বলতে পারল না। ধীরে ধীরে ভিড় কমল। প্রিয় গিয়ে শান্ত হয়ে সোফায় বসল। পিছন গিয়ে রেনুয়াও বসল তার পাশে, কাঁধে হাত রেখে বলল, জানোসি তো পৃথি একটু বোকাশোকা। উত্তেজিত হয়ে পড়ল প্রিয়। দাঁতে দাঁত চেপে বলল, এখন এটা বলো না ও দুধের শিশু। নানি ঠোঁট টিপে হাসল, বলল, অল্প বয়স, তার ওপর বুদ্ধি একটু কম। একেবারে সহজ সরল। যেভাবে পারছে ওইভাবে ওরা ওর মাথা খাইছে। ওর হয়ে সাফাই গাওয়া বন্ধ করো। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। রেনুয়া এবার একটু চেপে বসল প্রিয়র দিকে। প্রিয়র হাতে চিমটি কেটে বলল, শোন, অত রাগ করিস না। রাগ কইরা কি পীড়িত জমেরে? ঠান্ডা মাথায় এমন বাঁধনে ফালা যাতে আর কারো কুবুদ্ধিও কাজে না লাগে। নানি কিসের ইঙ্গিত করল স্পষ্টই বুঝল প্রিয়। তবুও কপট রাগ দেখিয়ে বলল, এখান থেকে যাও তো, ভাল্লাগতাছে না। পূর্ণতার ঘর থেকে বেরিয়ে এলো রুবিনা। রুবিনা প্রিয়, পৃথিবীর বড় মামার ছেলে আরিয়ানের বউ। সম্পর্কে ওদের ভাবি সে। তার কথায় প্রিয় অন্তত মেজাজ দেখাবে না। সেই বিশ্বাসে সে এসে প্রিয়র পাশে বসল। শান্ত গলায় বলল, দেখো ভাই, মেয়েও আমাদের, ছেলেও আমাদের। দিকেই তো ভাবতে হবে। তাছাড়া পৃথিকে তুমি ছোট থেকেই জানো। তুমি নিশ্চয়ই ও কে সঠিকই বুঝবে। দুম করে নিঃশ্বাস ফেলল প্রিয়। একপাশে নানি, আরেক পাশে ভাবি। মাঝখানে নিরীহের মতো বসে রইল কতক্ষণ। তারপর দু হাতে মাথা চেপে ধরে বলল, ও কে যদি করে ফেলি, তাও বোধহয় রাগ কমবে না আমার। রুবিনা মৃদু হেসে বলল, করে কাজ নাই বাপু, মাথা ঠান্ডা রেখে ভাবো। একটা মেয়ে মানুষকে যেভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে হয় সেইভাবে কাজ করো। পৃথি অত্যন্ত নরম মনের, ভীতু স্বভাবের মেয়ে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় চুপ করে রইল। রেনুয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর বাপে তো আমার মেয়েরে একাই নিয়ন্ত্রণ করছে। আমরা রাজি না থাকলেও বিয়েশাদি করে সে বছরই তোর পেটে আসার খবর জানাইছে। তুই কেমন পোলা যে তোর বউরে 14 গোষ্ঠীসহ নিয়ন্ত্রণ করে? প্রিয়র মেজাজ এবার সপ্তম আসমানে উঠে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, ও ঘর থেকে সবাইকে বের হতে বলো। রুবিনা আতকে ওঠে বলল, তুমি মাথা ঠান্ডা করো। আমি যা বলি মন দিয়ে শোনো। আমি কারো কথা শুনব না ভাবি। ওর সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপারে কারো হস্তক্ষেপ মানবও না। পূর্ণতার ঘর থেকে পৃথিবীকে নিয়ে যাওয়া হলো প্রিয়র ঘরে, যে ঘরে ফাতিহা বা পূর্ণতা কেউই প্রবেশ করল না। ছেলের মুখের ওপর আজ ফাতিহা একটা কথাও বলবে না। দীর্ঘ একটা বছর ছেলের কষ্ট দেখতে দেখতে বুকটা তার অতিষ্ঠ হয়ে উঠেছে। মা হয়ে আর কত সহ্য করা যায়? সবশেষে প্রিয়র ওপর সম্পূর্ণ ভরসা আছে তার ছেলে আর যাই হোক অমানুষ না। প্রিয়র কাছে পৃথিবী সুনিশ্চিত। অথচ ভয় ম্রিয়মাণ হয়ে যাওয়া পৃথিবী মামাতো বোন স্বর্ণার একটি হাত বুকে চেপে বসে আছে প্রিয়র রুমে। একটু পর পর ভীতু স্বরে বলছে, আপু তুমি আমাকে ফেলে যেও না। আজ তুমি আমার সাথে থাকো। স্বর্ণা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে বলল, তুই কেন ডিভোর্স পেপারে সাইন করতে গেলি বলতো? এই একটা কারণের জন্য সবাই তোর ওপর রেগে আছে।
প্রিয় ভাইয়ের মতো মানুষ তোর সাথে এমন আচরণ করছে, ভাব তুই কতটা আঘাত পেলে মানুষ এমন করে। খট করে দরজা খোলার শব্দ হতেই চমকে ওঠে স্বর্ণাকে জড়িয়ে ধরল পৃথিবী। চোখ মুখ খিচে বলতে লাগল, তোর পায়ে ধরি আপু, আমাকে রেখে যাস না। প্রিয়র বিক্ষিপ্ত চেহারা গভীর, ছোট ছোট সাদা দৃষ্টিজোড়ার রক্তম বর্ণীয়তা দেখে জোরপূর্বক পৃথিবীর থেকে হাত ছাড়িয়ে ছুটে পালালো স্বর্ণা। সঙ্গে সঙ্গে ঠাস শব্দ করে দরজা আটকে দিল প্রিয়। অস্থির চিত্তে রুমে পায়চারি শুরু করল সে। ভয় ক্ষণে ক্ষণে শিউরে ওঠল পৃথিবীর পুরো দেহ। যা খেয়াল করে প্রিয় কিছুটা শান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। বদ্ধ উন্মাদের মতো পকেট থেকে সিগারেট লাইটার বের করে সিগারেট ধরালো। একের পর এক সিগারেট শেষ করতে করতে রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলল, যার ফলে নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হল। পৃথিবীর ক্ষণে ক্ষণে মারাত্মক কাশি শুরু হলো তার। 1 ঘন্টা সময় এভাবেই পার করল প্রিয়। সিগারেটের প্যাকেট শূন্য হতেই বাম দিক ডান দিক ঘাড় বাঁকিয়ে বলল, ফিয়ন্সি ফিয়ন্সি। দুবার শব্দটি উচ্চারণ করেই আচমকাই চিৎকার করে বলল, ফিয়ন্সি। কেঁপে ওঠল পৃথিবী। শরীরে থাকা জর্জেট উড়নার একপাশ পড়ে গেল বিছানায়। দ্রুত হাতে সে উড়না তুলে নিল সে, কিন্তু পুনরায় আবার পড়ে গেল। তার শরীরের ভয়ানক কম্পনের জন্যই উড়নাটা শরীর থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বারবার এমন হতে হতে শেষবার যখন উড়না পড়ল আর পৃথিবী উঠিয়ে জোড়সড় হয়ে বসল, মেজাজ খিচে গেল প্রিয়র। অসহনীয় হয়ে ওঠে অধর কামড়ে এক লাফে বসা থেকে উঠে দাঁড়াল। বিধ্বংসী হাতে খাবলে ধরল পৃথিবীর উড়নাটা, তারপর একটানে সেটা ছিনিয়ে নিয়ে মেঝেতে আছড়ে ফেলল। সহসা শক্ত হাতে ওর কোমল গলা চেপেও ধরল। উত্তেজিত কণ্ঠে বলল, পরপুরুষকে ফিয়ন্সি বলতে বাধে না? আমার সামনে বুক থেকে উড়না সরলেই খুব বাধে, তাই না? পৃথিবী ছটফটিয়ে ওঠল। আচমকাই ছেড়ে দিল প্রিয়। বড় বড় করে নিঃশ্বাস ছাড়তে শুরু করল পৃথিবী। ভয়ের চোটে নিঃশ্বাসের সঙ্গে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে তার। প্রিয় ছিটকে দূরে সরে গেল। 2 হাতে নিজের মাথার চুল নিজেই খামচে ধরল। চিৎকার করে ওঠল ক্ষণে ক্ষণে, কি এক ভয়ানক পরিস্থিতি! পৃথিবী সহ্য করতে পারল না, শব্দ করে কেঁদে ওঠল। তার কান্নার শব্দ বাইরে যেন না যায়, তাই তর্জনী উঁচিয়ে প্রিয় বলল, চুপ, শব্দ করবি না। নিজেকে আটকাতে পারল না পৃথিবী। না চাইতেন ক্রমশ তার কান্নার শব্দ উচ্চ হতে শুরু করল। প্রিয় হিংস্রতার সঙ্গে আবারও কাছে এলো তার। ভীতিগ্রস্ত রক্তিম চোয়ালজোড়া শক্ত হাতে চেপে ধরল। বলল, চুপ, নো সাউন্ড, নো সাউন্ড। কোনোক্রমেই যখন পৃথিবীকে থামানো গেল না, অধৈর্য হয়ে নিজের হিংস্র উত্তপ্ত ওষ্ঠাধর দিয়ে পৃথিবীর সিক্ত ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। পৃথিবীর পুরো দেহ এবার ভয়াবহ এক উষ্ণতায় কাঁপতে শুরু করল। তার দুচোখের নোনা পানি ভিজিয়ে দিল প্রিয়র ললাটপট। বেসামাল হয়ে ওঠল প্রিয়। 2 হাতে খামচে ধরল পৃথিবীর পিঠ। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে লাগল পৃথিবী। কিভাবে, কোন পর্যায়ে নিজের রাগ দমন করবে বুঝে ওঠল না প্রিয়। শেষে ওষ্ঠদয় ছেড়ে গলার দিকে মুখ নিয়ে শক্ত এক কামড় বসাল। ব্যথায় মৃদু শব্দ করল পৃথিবী, যা কর্ণপাত হতেই ছিটকে সরে গেল প্রিয়। তর্জনী উঁচিয়ে পুনরায় বলল, চিৎকার করবি না। হাত পা মুখ বেঁধে রাখব একদম। আমার স্বার্থে আঘাত লাগলে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে যাই এবার টের পাবি তুই। ক্রন্দনরত কণ্ঠে পৃথিবী বলল, মেরে ফেলো আমায়, আমি আর সহ্য করতে পারছি না। সবশেষে সবার কাছে অপরাধী আমি। পৃথিবীর কথাগুলো বিষের মতো বুকে বিঁধল প্রিয়র।
তাই কঠিন স্বরে বলল, তোর কোন কথা শুনতে চাই না আমি, আমার কেবল তোকে চাই। ক্ষণকাল চুপ থেকে আবার বলল, প্রেম করলাম আমি, ভালোবাসলাম আমি, কাঠখড় পুড়িয়ে বিয়েও করলাম আমি। আর আজ ফিয়ন্সি হয়ে গেল অন্য কেউ? এত সহজ? ডুকরে কেঁদে ওঠল পৃথিবী প্রিয় হাত উঁচিয়ে আবারও চুপ করতে বলে কিঞ্চিত নিচু কণ্ঠে বলল, ভালোবেসে মায়া দেখিয়ে আমার জিনিস আমি যখন পাইনি, অধিকার খাটিয়ে যন্ত্রণা দিয়ে আমার জিনিস আমি হাসিল করব। কথাগুলো বলে চট করে ওঠে রুমের বাতি অফ করে দিয়ে চটপটে গলায় বলল, আমি কি বলতে চাচ্ছি বা কি চাইছি আশা করি বুঝতে পেরেছিস। 5 মিনিট স্বয়ং দিলাম, নিজেকে রেডি কর। বলেই গায়ের শার্ট খুলে বিছানায় গিয়ে শরীর ছেড়ে দিল। পৃথিবী ভয়ে থরথর করে কাঁপছে। তার সে কাঁপাকাঁপি দেখে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল প্রিয়। উপরের দিকে নির্লিপ্ততা দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে। প্রিয় বলল, কি বলেছি বুঝিসনি? আই ওয়ান্ট টু বি ইন্টিমেট উইথ ইউ। ভদ্র ভাষায় বলেছি, বুঝেছিস? ও আচ্ছা, তোরা তো আবার ভদ্র কথার মানুষ না। পৃথিবীর মাথাটা ঘুরতে শুরু করল। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। প্রিয় অধৈর্যের সহিত ঠান্ডা গলায় বলল, কাম ফাস্ট পৃথি, আই ওয়ান্ট টু বি ইন্টিমেট। সহসা নির্লিপ্ততা ভঙ্গিতে পৃথিবী জবাব দিল, এইটুকুর জন্যই এত কিছু? হো হো করে হেসে ওঠল প্রিয়। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এভাবে আমাকে দমাতে পারবি না। এক বিন্দুও ছাড় দেব না, আর না কোন সুযোগ। উমহ, আর সময় নষ্ট নয়, লেটস স্টার্ট। বলেই একটানে নিজের বুকের ওপর ফেলল পৃথিবীকে। আতঙ্কগ্রস্ত হয়ে চোখ মুখ শক্ত করে পৃথিবী বলল, আমার মেনস্ট্রুয়েশন চলছে প্লিজ। যে নারী একজন পুরুষের দেহ মন উভয়তেই অনন্ত প্রেমের তুফান সৃষ্টি করে, সে নারীই আবার এক নিমিষে সে অনন্ত প্রেমের পতন ঘটায়। এমনই করে বিধ্বংসী এক প্রণয়ের উত্তাল ঢেউ আচম্বিতে নিশ্চল হয়ে গেল। রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে পৃথিবীতে বাস করা এক মানবী, পৃথিবী নামক পাষাণ নারীটাকে বুকের ওপর থেকে নিমিষেই বিছানায় ফেলে নিজের পুরুষোচিত বলিষ্ঠ দেহটি দিয়ে পৃথিবীর নারী দেহটি আবৃত করে ফেলল প্রিয়। নিজের বলিষ্ঠ বক্ষপটে বহু আকাঙ্ক্ষিত অনন্ত ভালোবাসাময় সে নারীটির কোমলীয় দেহটি পিষে দিতে শুরু করল। ছটফট করার জন্য বিন্দু স্পেসও দিল না। যেন আজ কোনো কিছুতেই নিস্তার নেই এই পাষণ্ডময়ীটির। পৃথিবীর বিরামহীন কান্নার সাথে এবার যোগ হল উত্তপ্ত ভারী নিঃশ্বাস প্রশ্বাস ওদের। সে উত্তপ্ত হাওয়ায় মিলেমিশে একাকার হয়ে পৃথিবীর কম্পিত অধরে দীর্ঘ একটি চুম্বন করল প্রিয়। সিক্ত অধর চুম্বনে সর্বাঙ্গ কাঁপতে শুরু করল তার। শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল প্রণয়ের ঘাত প্রতিঘাত। পৃথিবীর কম্পিত একটি হাত আপনা আপনিই চলে গেল প্রিয়র পৃষ্ঠদেশে। দুর্বল সে হাতটি কোনোক্রমে খামচে ধরল ত্বকে। ওষ্ঠাঘাতের এক পর্যায়ে বলহীনতায় একেবারে মিয়ে গেল পৃথিবী। শেষ পর্যন্ত বদ্ধ অক্ষিপুটে সিক্ততা। শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোথাও কোন প্রতিক্রিয়া খুঁজে পেল না প্রিয়। সহসা মস্তিষ্ক থমকে গেল তার। শরীরের শক্তি ক্ষীণ হতে শুরু করল ক্রমশ। ধীরে ধীরে পৃথিবীর অধর ছেড়ে দিল সে। ছাড় পেয়ে গোলাপি বর্ণ ওষ্ঠদ্বয় থরথর করে কাঁপতে শুরু করল। আচমকাই প্রিয়র শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। খেয়াল হলো তাদের দীর্ঘ প্রেমে আজই প্রথম লিপকিস নামক তকমাটা লেগেছে। আফসোস তার পার্টনার উষ্ণময় চুমু পেয়ে আবেশে আচ্ছন্ন না হয়ে থরথর করে কাঁপছে। আনমনে কিঞ্চিত হাসল সে। পরক্ষণেই ভ্রু কুঁচকে নির্নিমেষে তাকিয়ে রইল পৃথিবীর মলিনতায় ঘেরা মুখশ্রীর পানে। দুম করে ছোট্ট একটি নিঃশ্বাস ছাড়ল। তারপর প্রচণ্ড অবাক হয়ে গিয়ে বলে ওঠল, আই কিসড ইউ, আই জাস্ট কিসড ইউর লিপ।
আমি তোকে চুমু খেয়েছি রে পৃথি। ফাইনালি মাই লিপস সাঙ্ক ইনটু ইউর লিপস। শেষ বাক্যটা প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল প্রিয়। ফলে শিউরে ওঠল পৃথিবী। প্রিয় টের পেয়ে কপাল কুঁচকে বলল, আমি অন্যায় করেছি পৃথি? এত কিছুর পরও আমার এই পাগলামিগুলো তোর কাছে অন্যায় হচ্ছে? আবদ্ধ দৃষ্টিতেই দীর্ঘশ্বাস ছাড়ল পৃথিবী। শরীরটাকে আরেকটু নরম করে পৃথিবীকে বক্ষপটে আবদ্ধ করে রাখল প্রিয়। দুজনের শরীরের উষ্ণতা, নিঃশ্বাসের উত্তপ্ততায় পরিবেশটা চাঞ্চল্যকর প্রণয়ে ধাবিত হতে শুরু করল, কিন্তু প্রিয় বোধহয় একটু স্থির হল। সকল অস্থিরতাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে আবার বলল, আমার সাথে কি হয়েছিল জানিস? ধর, আমি 3টা বছর একটি রেস্টুরেন্টের সামনে ঘুরঘুর করেছি এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য। সে অনুযায়ী টাকাও জোগাড় করেছি। সব প্রিপারেশন শেষে বিরিয়ানি অর্ডার করে যখন সামনে পেয়েছি তখন রেস্টুরেন্টের মালিক এসে বিরিয়ানির প্লেটটা ছিনিয়ে নিয়েছে। কেমনটা লাগে বল? সেই ছিনিয়ে নেওয়া বিরিয়ানিটা পুনরায় যখন এত ঝড়ঝাপটা পেরিয়ে কাছে নিয়ে এলাম তখন আবার বিরিয়ানি থেকে আমাকে বঞ্চিত করা হলো। ভাব একবার, একটাবার ভেবে দেখ, কি বেকায়দায় ফেলেছিস তোরা আমাকে। বেগতিক পরিস্থিতিটাকে কিঞ্চিত স্বাভাবিকতায় আনার জন্য প্রিয় এবার ভীষণ সিরিয়াস হয়ে পৃথিবীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই কোন কোম্পানির প্রোডাক্ট মাথায় রাখা উচিত ছিল? আবার মিস্টেক? প্রিয়র দুরন্তপানা কণ্ঠে বিস্মিত হয়ে তাকালো পৃথিবী। অসহায়, নির্লিপ্ততা দৃষ্টিজোড়া নিক্ষেপ করল অধরকোণে বাঁকা হাসি মাখানো প্রিয়র দিকে। ড্রিম লাইটের আলোতে স্পষ্টই দেখতে পেল প্রিয় দুষ্টুমির ছলে হাসছে। মুহূর্তেই কিছুক্ষণ পূর্বের প্রিয়কে স্মরণ হল তার। মুহূর্তেই চোখের কার্নিশ বেয়ে জল গড়াতে শুরু করল। তা দেখে প্রিয়র মনটা আবার অস্থির হয়ে উঠল। চট করে পৃথিবীর থেকে সরে গিয়ে বিছানা থেকেও উঠে পড়ল। বিনিময়ে ভয় কুঁকড়ে গেল পৃথিবী। তা দেখে কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে প্রিয় বলল, ভয় পাচ্ছিস আমাকে? হাহ, কি দিন এলো আমার বল তো দেখি। যে রাতটা নিয়ে রাতের পর রাত দিনের পর দিন স্বপ্ন দেখতি আজ সে রাতটা নিয়ে কত ভয়। একটু থেমে আবার বলল, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। যে পৃথি আমার স্পর্শে অশ্রু ঝরায় সেই পৃথিকে আমি কখনো ক্ষমা করব না। ক্রোধে জর্জরিত হয়ে রুম ত্যাগ করল প্রিয়। প্রিয় চলে যেতেই পৃথিবী ফুঁপিয়ে ওঠল। কাঁপা কাঁপা হাতে ঠোঁটের কোণায় স্পর্শ করল। জ্বলছে খুব। গলায় কামড়ের স্থানেও স্পর্শ করল কি বিষাক্ত যন্ত্রণা। অনুভব করল স্বচ্ছ এক ভালোবাসায় বিষ জন্ম নিয়েছে। স্নিগ্ধ এক স্পর্শে বিষাক্ত অনুভূতি হচ্ছে। ভাগ্য আর কতদিকে মোড় নেবে? কেউ কেন তাকে বুঝে না? কেউ কেন তাকে ভালোবাসে না? সেই বা কেন আগের মতো মাথা উঁচু করে প্রশান্তিভরা বুক নিয়ে বলতে পারে না, ভালোবাসি প্রিয় ভাইয়া, আমি আজও তোমাকে ঠিক আগের মতো করেই ভালোবাসি। শুধু প্রকাশ করতে পারি না, কারণ আমি অপরাধী, ভয়াবহ এক অপরাধী। সকাল 7টার দিকে প্রিয়র ঘরের দরজা খোলা দেখতে পেয়ে রুবিনা এলো। ঘরে ঢুকেই দেখল পৃথিবী বিছানায় কাতরাচ্ছে। বুকের ভিতরটা তার কেঁপে ওঠল। কাল রাতে প্রিয় যা রেগেছিল, ভয়াবহ কিছু ঘটে যায়নি তো? উকি দিয়ে পুরো ঘরে চোখ বুলিয়ে দ্রুত পায়ে বিছানার কাছে এগিয়ে গেল রুবিনা। পৃথিবীর গা এ হাত দিয়ে চমকে ওঠল সে। সে কি ভীষণ জ্বর? রুবিনা আতকে ওঠা কণ্ঠে বলতে লাগল। পৃথি, এই পৃথি, তোর তো ভীষণ জ্বর। প্রিয় কোথায়? পৃথিবী জবাব দিল না। রুবিনা শঙ্কিত হয়ে বিছানায় উঠে বসল। পৃথিবীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোদের মধ্যে কি কিছু হয়েছে? পৃথিবীর দুচোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করল। রুবিনা ব্যথাহত সুরে বলল, আহারে কাঁদিস না। প্রিয় যে এমন করবে বুঝতে পারিনি।
আসলে পুরুষ মানুষ জাতটাই খারাপ। বউয়ের সাথে মন কোষাকষি হলে গায়ের জোরটাই দেখাবার পারে শুধু। এই পর্যন্ত বলে রুবিনা আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, তোর কি ব্লিডিং হয়েছে? লজ্জা পাস না? আমি তো ভাবি হই আমাকে সব বলা যায়। পৃথিবী একই অবস্থায় শুয়ে রইল। রুবিনা চিন্তিত হয়ে পড়ল খুব। বলল, চিন্তা করিস না, ফার্স্ট নাইট তো এজন্যই জ্বর এসেছে বোধ হয়। ওঠে ফ্রেশ হো, আমি নাস্তার ব্যবস্থা করে মেডিসিন দিচ্ছি। কিসের ফার্স্ট নাইট, কিসের মেডিসিন? ঘরে ঢুকেই ভাবির কথা শুনে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল প্রিয়। রুবিনা চমকে ওঠে বিছানা থেকে নেমে চূড়ান্ত রাগ দেখালো প্রিয়, কে তুমি? কি মানুষ? মানুষ হলে এমন কাজ কিভাবে করতে পারলে? চেয়ে দেখো মেয়েটার কি অবস্থা করেছ। ছি, একেবারে কন্ট্রোল নেই। ছি ছি, এই তোমাদের এত পিনিক কেন? কন্ট্রোললেস কোথাকার। হতবাক হয়ে রুবিনার দিকে একবার, শয্যাশায়িনী পৃথিবীর দিকে একবার দৃষ্টিপাত করল প্রিয়। রুবিনার অগ্নি চক্ষু যেন তাকে আজ ভস্ম করে ছাড়বে। হতভম্ব হয়ে এক ঢোক গিলে প্রশ্ন করল, কোন সমস্যা ভাবি? তেলে বেগুনে জলে ওঠল রুবিনা। চোখ কটমট করে বলল, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না? অথচ সারারাত মাছ ভেজে একেবারে ঝুরঝুরে করে খেয়েছ। প্রিয় হতবুদ্ধি হয়ে বলল, কি সাংঘাতিক কথাবার্তা। খিদের জ্বালায় ঘুরঘুর করছি, আম্মু এখনো খেতে দেয়নি। আর তুমি বলছো সারারাত ঝুরঝুরে করে ভাজা মাছ খেয়েছি? চরম ক্ষেপে গেল রুবিনা। ধমক দিয়ে বলল, মেয়েরার এই অবস্থা করে এখন মজা নিচ্ছ? আহারে কত জ্বর এসে গেছে। বলেই পুনরায় আবার পৃথিবীর কাছে গিয়ে বসল। বিস্ফোরণ ঘটার মতো করেই সহসা তার দৃষ্টি আটকে গেল পৃথিবীর গলায়, যেখানে স্পষ্ট কামড়ের দাগটি। তা দেখামাত্র আতঙ্কিত হয়ে মুখে হাত চেপে ধরল রুবিনা। প্রিয় আরেক দফা চমকে গেল। বিষয়টা ঠিক কী ঘটছে তখনও সে ক্লিয়ার হতে পারল না। রুবিনা মৃদু চিৎকার দিয়ে বলল, হায় আল্লাহ গো, এ কোন রাক্ষসের হাতে তুমি পড়ছিলা পৃথি? কেমনে কামড় দিছে আল্লাহ গো, কি ভয়ঙ্কর ছেলে। প্রিয় হকচকিয়ে গেল। বিড়বিড় করে বলল, কাম সারছে। তারপর চটপটে গলায় বলল, ভাবি আপনি চুপ করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। রুবিনা তেড়ে এসে বলল, তুমি আসলেই মানুষ? আরে বাবা, হয়েছেটা কি? প্রিয়র এই অল্প পরিসরে ধমকটাই যথেষ্ট ছিল রুবিনার চুপ করার জন্য, তাই সে চুপ করল। প্রিয় এবার শান্ত কণ্ঠে স্পষ্ট ভাষায় বলল, আমাদের মধ্যে ওসব কিচ্ছু হয়নি। মানে ওর মেনস্ট্রুয়েশন চলছে, এই আর কি। প্রিয় জায়গায় অন্য কেউ হলে এ মুহূর্তে ভীষণ লজ্জা পেত। কথা বলতে ভীষণ জোরতা কাজ করত। কিন্তু সে লজ্জা পাওয়ার মতো ছেলে না। সে লজ্জা পেতে নয়, দিতেই ভালোবাসে, কমফোর্ট ফিল করে, তাই যা বলার বিনা সংকোচেই বলল। রুবিনা কিঞ্চিত লজ্জা পেলেও চেপে গিয়ে শান্ত গলায় বলল, তাহলে ওর এই অবস্থা কেন? প্রিয় উদ্গ্রীব হয়ে এগিয়ে গেল পৃথিবীর দিকে। হাত বাড়িয়ে কপাল স্পর্শ করতেই দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাফ নিঃশ্বাস ছাড়ল সে। বিড়বিড় করে বলল, এ আর নতুন কি? এটাই তো হওয়ার ছিল। কিচ্ছু না করেও অপরাধী হয়ে যাব। রুবিনা ঠোঁট টিপে হেসে বলল, এবার সবাই আমারই মতো করে ভুল বুঝবে তোমাকে। প্রিয় কঠিন চোখে পৃথিবীর দিকে তাকিয়ে বলল, কাজের কাজ হলো না কিছুই, হুদাই নাম হলো ধুর। পৃথিবীর জ্বর হয়েছে। এই খবর পেয়ে বাড়ির অনেকেই দেখতে এলো ও কে। বড় রা বেশি সময় ব্যয় না করে চলেও গেল। রুবিনাকে নানি এসে কানে কানে বলল, পৃথিবীকে পাক হয়ে নিতে। রুবিনা নানিকে বুঝিয়ে বলল, আসলে তেমন কিছুই হয়নি। কিন্তু নানি নাছোড়বান্দা, সে কিছুতেই বিশ্বাস করল না। বাধ্য হয়ে পৃথিবীকে সকাল 9
তার পূর্বেই গোসল করতে হলো, তারপর নিজ হাতে ফাতিহা বেগম এসে তাকে খাওয়িয়ে ওষুধ খাওয়িয়ে দিল। সারাটা দিন প্রিয় আর পৃথিবীর মুখোমুখি হতে পারল না। মোটকথা পৃথিবীর কাছে ঘেঁষতে দেওয়া হলো না তাকে। বাড়ির ছোট সদস্যরা প্রিয়কে দেখলেই বড় বড় করে তাকালো, কেউ আবার অগোচরে ঠোঁট টিপে হাসতে গিয়ে ধরা পড়েও গেল। বড়দের মনোভাব তেমন স্পষ্ট বুঝতে পারল না। সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতিতে সারাদিন পার করল সে। ইশতিয়াক রহমান একমাত্র পুত্রের বিয়ের অনুষ্ঠানে বেশ রমরমা আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু প্রিয় জানালো এই মুহূর্তে এটা করা উচিত হবে না। দু পরিবারের এমন দ্বন্দ্বের মাঝে এত বড় অনুষ্ঠান করতে সম্মত হল না প্রিয়। নানি রেনুয়ার সঙ্গে আলোচনা করে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে সে। তাছাড়া আপাতত সে বেকার। এই একটা অভিযোগ ছাড়া স্ট্রং কোন অভিযোগ পৃথিবীর ভাইরা তার বিরুদ্ধে করতে পারবে না, তাই এই অভিযোগটা যেন করতে না পারে সেই চেষ্টা করবে প্রিয়। তারপর না হয় অনুষ্ঠানের কথা ভাবা যাবে। ছেলের বুদ্ধিজীবী কথাবার্তা শুনে ইশতিয়াক রহমান বড়ই খুশি হলেন। দ্বিমত পোষণ করার বিন্দু পরিমাণ জায়গাও পেলেন না। রাত 10টা। প্রিয়র ঘরে পূর্ণতা ছিল। পৃথিবীর কাছেই বসে ছিল সে, টুকটাক গল্প করছিল তারা। হঠাৎ প্রিয় ঘরে এলো, দেখল গুটিসুটি হয়ে বসে আছে পৃথিবী। মেরুন রঙের একটি থ্রিপিস পরেছে সে। মাথায় মেরুন কালারের জর্জেট ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, মুখটাতে মলিনতার ছাপ স্পষ্ট। পূর্ণতা কথা বলছে আর সে চুপচাপ শুনছে। পৃথিবী গল্প করার চেয়ে শুনতে বেশি ভালোবাসে, জানে প্রিয়, তাই তো পূর্ণতাকে বলে দিয়েছে তার পৃথিবীকে সময় দেওয়ার জন্য। দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়। তাকে দেখে হঠাৎ থেমে গেল পূর্ণতা। নড়েচড়ে বসে তৎক্ষণাৎ উঠেও পড়ল। ধীরে ধীরে রুম থেকে চলে যেতে উদ্যত হল। অমনি মৃদু ধমক দিল প্রিয়। বলল, কোথায় যাচ্ছিস? যেতে বলেছি আমি। ওর সে ধমকে পূর্ণতা যতটা না ভয় পেল, পৃথিবী তার চেয়েও দ্বিগুণ ভয় পেল। মৃদু কেঁপেও ওঠল। প্রিয় এক নজর পৃথিবীর দিকে তাকিয়ে আবার বোনের দিকে তাকালো। বলল, তুই এখানেই থাকবি ওর সাথে? ও কে বলে দিস আমার দায়ে পড়েনি যে জোর করে। ওর ইচ্ছের বিরুদ্ধে ওর সঙ্গে সংসার পাতব। পৃথিবীর মনোভাব ঠিক কী হলো বোঝা গেল না, কিন্তু ভাইয়ের ভয়াবহ কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল পূর্ণতা। সে অবস্থায়ই ভাইকে প্রশ্ন করল, তাহলে আপুকে এভাবে কেন নিয়ে এলে? সত্যি সংসার করবে না তোমরা? অধর কামড়ে ধরল প্রিয়। বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ। মেয়েটা সব সময় উচিত কথা বলবে, এই মুহূর্তে উচিত কথা না বললেই কি হচ্ছিল না। ভীষণ রকম বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল প্রিয়। রাগে গটগট করতে করতে বলল, তোর আপুকে নিয়ে এসেছি শাস্তি দেওয়ার জন্য। তোর আপু আমাকে ঠকিয়েছে, বুঝেছিস? প্রিয়কে ঠকানোর শাস্তি কত ভয়ঙ্কর হয় এবার তোর আপু হাড়ে হাড়ে টের পাবে। পূর্ণতা থতমত খেয়ে গেল। এক পলক তাকিয়ে দেখল পৃথিবীকে। সে মাথা নিচু করে রেখেছে। পুনরায় পূর্ণতা তাকালো প্রিয়র দিকে। প্রিয় পুনরায় বলল, জোর করে কাউকে বউ করার ইচ্ছে আমার নেই। যে স্বেচ্ছায় আসবে তাকেই বউ করব আমি। বিস্মিত কণ্ঠে পূর্ণতা বলল, তুমি আবার বিয়ে করবে? অবশ্যই, কেন নয়? এরপর যে এ বাড়িতে আসবে সে তোর ভাবি হয়ে আসবে, আপু নয়। আর দেরি করল না প্রিয়। পূর্ণতার কোন উচিত কথাও শুনল না সে। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। পৃথিবীর ছলছল দুটো চোখ দেখতেও পেল না সে। দেখল শুধু পূর্ণতা। সঙ্গে সঙ্গে সে টের পেয়ে গেল অনেক কিছু। বুঝে নিল সবটা। তাই ভাইয়েরও মতো সেও দেরি করল না। ছুটে চলে গেল মায়ের কাছে। জানিয়ে দিল সবটা।
তার পৃথি আপুর ছলছল চোখ দেখেই সে বুঝে গেছে প্রিয়র প্রতি তার ভালোবাসার গভীরতা। কেটে গেল 3টে দিন। এই দিনগুলোতে প্রিয় একবারও পৃথিবীর কাছে আসেনি। বাড়িতে থাকলেও সেভাবে তার সামনে পর্যন্ত আসেনি। বাড়ির কারো এ নিয়ে কোন মাথা ব্যথা দেখা গেল না। ইশতিয়াক রহমান ব্যস্ত হয়ে পড়লেন পৃথিবীর অ্যাডমিশন নিয়ে। ভাইদের ষড়যন্ত্রের চক্করে পড়ে মেয়েটা অনার্সে অ্যাডমিশনও নিতে পারেনি। একটা বছর মিস হয়ে গেছে তার। প্রিয়র কাকাতো ভাইকে পৃথিবীর বাড়িতে পাঠিয়েছিল পৃথিবীর মায়ের থেকে। সমস্ত কাগজপত্র আনা হয়েছে। সামনে সপ্তাহেই অ্যাডমিশন শুরু। ইশতিয়াক রহমান পৃথিবীর অ্যাডমিশনের সমস্ত দায়িত্ব প্রিয়কে দিল। সে সময় পৃথিবী তার সামনেই ছিল। প্রিয় কপট রাগ দেখিয়ে বলল, ওর পড়াশোনার কি প্রয়োজন? ওর তো পড়াশোনার চেয়েও আমাকে বাস দেওয়া বেশি জরুরি। সকলের সামনে এমন কথা বলাতে লজ্জা পেল পৃথিবী। অপমানিত বোধ করল। তাই তার মাথা নিচু হয়ে গেল। ড্রয়িং রুমে সকলেই হাঁ করে তাকিয়ে রইল প্রিয়র দিকে। হঠাৎ প্রিয়র মাঝে আবার এ কি পরিবর্তন? এই ছেলে চাইছেটা কি? কিছুই বোধগম্য হল না। করো। ইশতিয়াক রহমান প্রিয়কে ধমক দিলেন, বললেন, এখন ছেলেমানুষি করার সময় নয় প্রিয়, যা বলেছি তাই করো। আর কিছু বলল না প্রিয়, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফাতিহা বেগম লক্ষ্য করলেন প্রিয়কে, লক্ষ্য করলেন পৃথিবীকেও। রোজ রাতে পৃথিবী প্রিয়র রুমেই ঘুমায়, তবুও ঘরে ফিরে না প্রিয়। হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? প্রচণ্ড টেনশনে পড়ে গেল সে। তাই পৃথিবীর সঙ্গে খোলামেলা কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করল সে। পরের দিন রাতেই প্রিয়র ঘরে গেল ফাতিহা বেগম। দেখল চোখ বুজে শুয়ে আছে পৃথিবী। সে ধীর পায়ে পৃথিবীর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত রেখে ডাকল, পৃথি ঘুমিয়ে পড়েছিস? সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো পৃথিবী। বলল, খালামুনি। ওঠে বসল সে। মলিন হেসে পুনরায় বলল, কিছু বলবে? তোর সঙ্গে তো আমার অনেক কথা আছে পৃথি। থমথমে মুখশ্রীতে তাকিয়ে রইল পৃথিবী। ফাতিহা বেগম কোন প্রকার ভনিতা ছাড়াই বলল, তুই তো প্রিয়কে ভালোবাসিস। যাকে ভালোবাসিস তার অভিমান বুঝতে পারিস না? পৃথিবী নীরব, নিস্তব্ধ হয়ে ঠায় বসে রইল। ফাতিহা বেগম বললেন, আমার ছেলেটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস পৃথি। আর কষ্ট দিস না। মাথা নিচু করে ফেলল পৃথিবী। মুহূর্তেই ঝোড়ো ঝোড়ো করে কেঁদেও ফেলল। ক্রন্দনরত কণ্ঠেই বলে ওঠল, আমি প্রিয় ভাইয়াকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো খালামুনি। কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। আমি তোকে খুব ভালো করে চিনি পৃথি। তুই শুধু আমাকে সত্যিটা বল, কেন তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? ফুপিয়ে ওঠল পৃথিবী। বলল, একটা বছর দূরে সরে থাকার পর যখন বুঝতে পারলাম আমার ভাগ্য প্রিয় ভাইয়া নেই, তখন নিরুপায় হয়েই ডিভোর্স পেপারে সাইন করেছি। তাছাড়া ভাই। অতিরিক্ত কান্নার ফলে বাকিটুকু বলতে পারল না পৃথিবী। ফাতিহা বেগম সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্রেইন ওয়াশ করেছে তাই তো? ঠিক কি বলেছে বল তো? পৃথিবী কিছুই বলতে পারল না, শুধু অশ্রুবিসর্জন দিয়ে গেল। ফাতিনা বেগম ওকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বলিয়ে দিতে দিতে বললেন, আমায় সবটা বল মা। আমি কখনো সুখী হব না খালামুনি। যে বিয়েটা হতে গিয়েও ভেঙে গেল সে বিয়েটা পুনরায় জোড়া লাগানো ভুল ছিল আমার। উপরওয়ালা চায় না বলেই বিয়েটা হয়নি। আমরা পরিবার ছাড়া বিয়ে করে উপরওয়ালাকে অসন্তুষ্ট করেছি, এসবই বলেছিল। কিন্তু যখন আম্মু সহ পুরো পরিবার একদিকে রেখে আরেকদিকে প্রিয় ভাইয়াকে রাখা হলো, তখন আমি স্বার্থপরতাও করেছিলাম, কিন্তু শেষ অবধি স্থির থাকতে পারিনি।
আম্মুর অসুস্থতা, ভাইদের ইমোশনাল ব্ল্যাকমেইলে পাগল হয়ে যাচ্ছিলাম। সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। সেই সময়ই ভাইয়া আমাকে আর আম্মুকে নিয়ে চলে গেল। প্রিয় ভাইয়াকে ভুলিয়ে দেওয়ার জন্য কত কিছুই করল। শেষে আম্মুকে দিয়ে কসম করিয়ে অন্যের বাগদত্তা বানিয়ে ছাড়ল। এত কিছুর পর যখন প্রিয় ভাইয়া হুট করে আমাকে ছিনিয়ে আনল, একটু আশার আলো আমি সত্যি দেখেছিলাম। খালামুনি, সেই আলোটাও নিভে গেল। সবাই আমাকে ইচ্ছেমতো ব্যবহার করে শেষ করে দিচ্ছে খালামুনি। আমি আর পারছি না, বিশ্বাস করো পারছি না আমি। আমার চেয়ে একটা কাঠের পুতুলও বোধহয় ভালো থাকে। একটা পুতুলকে নিয়েও এত কাড়াকাড়ি চলে না। আমি কি করব খালামুনি, আমি কি করব? আমি যে পারি না। আর সবার মতো আমি তো পারি না। তোমরা তো ছোটবেলা থেকে দেখছো আমাকে। পৃথিবীতে সব মানুষ সমান হয় না। আমিও আর সবার মতো নই। আমি জোর গলায় কিছু বলতে পারি না। চেষ্টা করেও ব্যর্থ হই বারবার। বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ল পৃথিবী। দুচোখ বেয়ে অশ্রুপাত ঘটতে শুরু করল ফাতিহা বেগমের। মেয়েটা যে এমনই, খুবই সরল সোজা, অত্যাধিক ভীতু, পরিবারের প্রতি খুবই সেনসিটিভ। এই কান্নার মাঝেই পৃথিবী ভেঙে ভেঙে শেষে একটি কথাই বলল, আমি তোমার ছেলেকে ভালোবাসি খালামুনি, বিশ্বাস করো। কিন্তু ভালোবাসাকে ধরে রাখার যে ক্ষমতা প্রয়োজন সেটা আমার নেই, একটুও নেই। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফোঁপাতে লাগল পৃথিবী। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয় শেষ কথাটা শুনতাই চমকে ওঠল। তার পৃথিবী, তার লজ্জাবতী, তার ভীতুরানীটা তার মা এর কাছে তাকে ভালোবাসার কথা বলছে। এও সম্ভব? কথায় আছে ভালোবাসার মানুষের জন্য 7 খুঁ, 9 মাফ করা যায়। প্রিয়তো পৃথিবীকে কবেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার বোকা পাখিটাকে আবার যেন কেউ ভুলিয়ে ভালিয়ে তার থেকে ছিনিয়ে না নেয়, সেজন্যই তো এই কষ্টটা দিচ্ছে সে। পৃথিবীর কান্নাগুলোকে আর নিতে পারল না প্রিয়। চোখ বন্ধ করে লম্বা করে নিঃশ্বাস ফেলল। তারপর দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। এরপর একটা দিন চলে গেল। হুট করেই পৃথিবী কেমন স্বাভাবিক হয়ে ওঠল। তবে তার এই স্বাভাবিকতার পেছনে অনেক বড় অবদান ফাতিহা বেগমের। খুব করে টের পেল প্রিয়, কিন্তু কিছুই বলল না। সে তার মতো দিব্যি পৃথিবীর থেকে দূরত্ব বজায় রেখে চলতে লাগল। তবে এই দূরত্ব রেখে চলার মাঝেও ছিল এক বুক অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়েই উপস্থিত হল পৃথিবী। জোছনার মৃদু আলোতে মুখরিত চারপাশ। ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল ছিল প্রিয়। প্রত্যেকের হাতেই জ্বলন্ত সিগারেট, ঠোঁটের কোণায় সিগারেট চেপে রেখে ধোঁয়া উড়াতে উড়াতে হঠাৎ প্রিয় গান ধরল। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি সে তো তোমার চেয়েও বেশি সুন্দরী। একটিমাত্র লাইন গাইতেই সহসা শাড়ি পরিহিত পৃথিবীর উপস্থিতি দেখে কেঁপে ওঠল প্রিয়। কেঁপে ওঠল ওর আশপাশে থাকা বন্ধুরাও। আতঙ্কিত হয়ে প্রিয় চিল্লিয়ে ওঠল, এই তোরা এখানে কি করছিস? দূর হো, দূর হো। প্রিয়র বলতে দেরি, কিন্তু বন্ধুদের ছুটতে দেরি হলো না। অবিশ্বাস্য কাণ্ড ঘটে যাওয়াতে সকলেই হতবাক হয়েই ছুটে পালালো। প্রিয় বসা থেকে ধপ করে ওঠে দাঁড়ালো। দ্রুত আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। পৃথিবী নাক টেনে নিচু কণ্ঠে প্রশ্ন করল, কি গান গাইছিলে ওটা? বাঁকা হাসল প্রিয়। পরক্ষণেই হো হো করে হাসতে হাসতে ছাদের একদম কার্নিশে চলে গেল। পৃথিবী নাক ফুলিয়ে মৃদু পায়ে প্রিয়র পেছনে দাঁড়াল। আচমকাই দু হাতে নিজের কান দুটো ধরে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, এই কান ধরে বলছি আর কখনো তোমায় ছেড়ে যাব না। এই প্রমিজ করে বলছি এখন থেকে আমি চালাক হয়ে যাব। আর আমি সহজ সরল থাকব না। আমি সত্যি প্রমিজ করে বলছি আমি শুধু তোমাকে ভালোবাসব। কথাগুলো বলতে বলতে গুলিয়ে
ফেলল পৃথিবী। আর যেন কি কি বলার কথা ছিল, কিচ্ছু মনে পড়ল না তার। উপায় না পেয়ে চোখ মুখ খিচে পেছনে থেকে শক্ত করে প্রিয়কে জড়িয়ে ধরল। তড়িৎ বেগে বলতে লাগল, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রিয় ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। পুরো শরীরে শীতল শিহরণ বয়ে গেল প্রিয়র। দুচোখ বন্ধ করে স্বস্তি ভরে শ্বাস নিল সে। কোনোক্রমে নিজেকে স্বাভাবিক করে রুদ্ধশ্বাসে বলে ওঠল, পৃথি ছাড়। সহসা ছেড়ে দিল পৃথিবী। পেছনে ঘুরতেই পৃথিবীর লজ্জায় নত হওয়া মুখটি দৃষ্টিগোচর হল প্রিয়র। সেই সঙ্গে প্রিয়তমার দেহের মৃদু কম্পনও টের পেল। মুচকি হেসে দুহাত বাড়িয়ে লজ্জায় নত হওয়ার পৃথিবীর মুখটি হাতের আঁচলে ভরে নিল। মোহভরা কণ্ঠে বলল, সব ঠিক আছে, কিন্তু শাড়ি তো ঠিক নেই। সর্বাঙ্গ শিউরে উঠল পৃথিবীর। ভীতিগ্রস্ত হয়ে তাকালো প্রিয়র দুষ্টুমিতে ভরপুর দৃষ্টিজোড়ার পানে। নিমিষেই দৃষ্টি সরিয়ে নিল সে। লজ্জায় আর্ষ্ট হয়ে কেঁপে ওঠল তার ওষ্ঠদ্বয়। জোছনার মৃদু আলোতে সে ওষ্ঠাধরে মৃদু কম্পন কতখানি দিশেহারা করে দিল প্রিয়কে বোঝানোর উপায় নেই। তবুও প্রিয় নিজেকে সংযত করল। শুকনো গলায় ঢোক গিলল। তারপর সন্তর্পণে পৃথিবীর কপালে ভালোবাসাময় একটি চুমু খেল। চোখ বুজে ফেলল পৃথিবী। হৃৎস্পন্দন ছুটতে শুরু করল বেগতিকভাবে। প্রিয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। প্রিয় টের পেল এবার সে কন্ট্রোললেস হয়ে পড়ছে। পুনরায় ঢোক গিলল প্রিয়। ধীরে ধীরে পৃথিবীর কানের কাছে মুখ নিয়ে গেল। ফিসফিস কণ্ঠে বলল, ক্ষমা করব পৃথি, তবে একটি শর্ত রয়েছে। পৃথিবী একটু চমকালো। প্রিয় বলল, আমার পারমিশন ব্যতীত ও বাড়ির কারো সঙ্গে দেখা তো দূর যোগাযোগও করতে পারবি না, খালামুনির সঙ্গেও নয়। আটকে উঠল পৃথিবী। প্রিয়র থেকে কিঞ্চিত সরে যাওয়ার চেষ্টা করল। মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠল প্রিয়। আচমকাই ওর ঘাড়ে গাঢ়ভাবে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবী আর সরতে পারল না। দু হাতের শক্ত বাঁধনে আটকে ফেলল প্রিয়। গভীর থেকেও গভীরতর ছোঁয়া মত্ত করে ফেলল পৃথিবীকে। এক সময় পৃথিবী একেবারেই শরীর ছেড়ে দিল। প্রিয় যত্ন সহকারে আগলে নিল ওকে। বাঁকা হেসে বলল, আমাকে ভালোবাসার বিনিময়ে এইটুকু পরীক্ষা তোকে দিতেই হবে। চোখ বেয়ে পানি ঝরতে লাগল পৃথিবীর। প্রিয় সে কান্নাকে পাত্তা না দিয়ে ওর ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের দখলে নিয়ে নিল। এক সময় ওষ্ঠাধর ছেড়ে কোলে তুলে নিল পৃথিবীকে। পৃথিবী চোখ বন্ধ করে আছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার দেহ। প্রিয় পুনরায় পৃথিবীর কপালে চুমু খেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ আমি আমার পৃথিবীকে জয় করে নেব। কারো বাপের সাধ্য নেই আমাকে আটকানোর। সহসা চোখ মেলে তাকালো পৃথিবী। কিছু বলার জন্য উদ্যত হল সে, কিন্তু প্রিয় তাকে থামিয়ে দিল। বলল, কোন কথা বলবি না, শুধু শুনবি। তুই হচ্ছিস আমার পৃথিবী। আমার পৃথিবীকে প্রিয় করার জন্য কেবল আমাকেই প্রয়োজন। শোন না, আমি প্ল্যান করেছি চাকরি বাকরি পেলে নিজের টাকায় একটা বাড়ি বানাবো, নাম দেব প্রিয় পৃথিবী। বাচ্চা গাচ্চা নিয়ে তুই আর আমি প্রিয় পৃথিবীতে সংসার পাতব। তোর আর আমার নামের কম্বিনেশনটা দারুণ না? প্রিয় পৃথিবী। জামাই বউয়ের নাম প্রিয় পৃথিবী। বাড়ির নাম প্রিয় পৃথিবী। আমাদের বাচ্চা গাচ্চা বড় হবে প্রিয় পৃথিবীতে। আজীবন বাস করবেও প্রিয় পৃথিবীতে। নাতি নাতনিরাও প্রিয় পৃথিবীতে প্যান প্যান করবে। আহা, তোর আর আমার জীবন তো সার্থক রে পৃথি। আমার পুরো বংশটাই প্রিয় পৃথিবীময় হয়ে যাবে। কান ধাঁধানো প্রিয়র কথাগুলো শুনে সন্তর্পণে প্রিয়র বুকে মাথা ঠেকালো পৃথিবী। চোখজোড়া নিবন্ধ করে বুক ভরে শ্বাস নিল সে। তারপর ধীরসুরে বলে ওঠল,
বাচ্চার কথা বলো না, আমার খুব লজ্জা করে। বিস্মিত হয়ে গেল প্রিয়। হাসি পেল খুব। আরেকটুখানি লজ্জা বাড়াতে তাই ফিসফিসিয়ে বলল, আজ আমি কিচ্ছু শুনব না, শুধু তোর লজ্জা দেখব। মুহূর্তেই ধোপাদপ পা ফেলে ছাদের সিঁড়ি ডেঙিয়ে নিজের বেডরুমে চলে গেল প্রিয়। তারপর না হয় পাঠকরাই বুঝে নিক। সমাপ্ত।